ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। চোখ মেলে তাকিয়েই আবির দেখতে পাই মাথার ওপর ধীর গতিতে স্লিং ফ্যান ঘুরছে। হালকা ঠান্ডাও লাগছে আবিরের। আবির বুঝতে পারে রুমে কেবল স্লিং ফ্যান নেই, সাথে এসিও আছে। আবির বিছানা থেকে ওঠার চেষ্টা করলো। হাতে আর পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করায় সে কোনো রকমে বেডা হিলাম দিয়ে বসে। আশেপাশে তাকায়, ভিআইপি এসি কেবিন। আবির কিছুটা অবাক হয়। এরকম এসি কেবিনে তো সাধারণ কেউ আসবে না। আমার মতো খ্যাতমার্কা ছেলেকে দেখতে তো কখনোই না। আর এরকম রুমে আসার চিন্তাটাও প্রশ্নই আসে না। আবির রুমের চারপাশে ভালোভাবে খেয়াল করে দেখতে থাকে। বেডের পাশে র্যাকে অনেক ফল রাখা। আবির আরো অবাক হয় এমন ব্যবস্থার জন্য। ভুলে যায় সে কিভাবে এমন হসপিটালে কেবিনে কেন আসলো। এত জাঁকজমকপূর্ণ ব্যবস্থা দেখে আবির নিজেকে খ্যাত বলে গালি দিতে থাকে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে জিন্সের সাথে টি শার্ট, তার উপর শার্ট পরা একটা বেশ সুন্দরী মেয়ে রুমে প্রবেশ করছে। আবিরকে এমন বসা অবস্থায় দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? শুয়ে পড়ুন, পুরোপুরি সুস্থ হলে তারপর এখান থেকে যাবেন। আবির মেয়েটার মুখের দিকে তাকায়, মনে করার চেষ্টা করে মেয়েটা ওর পরিচিত কিনা। তখনই ওর মনে পড়ে গতকালকের বিকেলের কথা। ঢাকা শহরে নতুন এসেছে আবির। কাঁধে অল্প দামের একটি ব্যাগ, চোখে মোটা ফ্রেমের -1.0 পাওয়ারের চশমা। চুলগুলো একটু বড়, তবে এলোমেলো, অগোছালো আর উস্কো খুস্কো। গায়ে সাদা রঙের তেল চিটচিটে টাইপ দেখতে শার্ট, প্যান্টও যে অল্প দামি সেটা দূর থেকে বোঝা যাচ্ছে। ছেলেটা গতকাল ঢাকা শহরে নতুন এসেছে। উদ্দেশ্য ঢাকা ভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে বড় ডিগ্রি অর্জন করবে। বাস থেকে নামতেই বাস স্টেশনে থাকা লোকজন আবিরের দিকে বেশ হাস্যকর আর মজা নেওয়ার দৃষ্টিতে তাকাচ্ছিল। কেউ কেউ তো আবিরের সামনে এসে বলেও দিয়েছিল, এ ছেলে তুমি কি পাগলা গাড়ো থেকে পালিয়ে এসেছো? পোশাক দেখে বমি পাচ্ছে। আবির কিছুই বলে না, তাদের দিকে মুচকি হেসে তাকিয়ে ওর উদ্দেশ্যের দিকে এগিয়ে যায়। কোন এক পরিচিত বন্ধুর ম্যাচে থাকার জন্য সে তার দেওয়া ঠিকানায় গিয়েছিল, কিন্তু আবিরের এমন পোশাকের ধরন দেখে ম্যাচ মালিক দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আবির তাই ভার্সিটির দিকে যাচ্ছিল ভার্সিটিটা দেখার জন্য। ভার্সিটির কাছে এসে যখন ও মেন রাস্তা পার হবে, ঠিক সে সময় কোথা থেকে একটা গাড়ি ফুটপাতের পাশে থাকা দোকানগুলো উড়িয়ে দিয়ে আবিরের কাছে চলে আসে। আবির সেটা দেখে নিজেকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে পিছনের দিকে জোরে ঝাঁপ দিয়ে চলে আসতে যাবে, তার আগে গাড়িটা কোনো রকম ভাবে আবিরকে ধাক্কা দেয়। আর গাড়িটা যে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। চারপাশে অনেক লোকের ভিড় জমে যায়, কারণ গাড়িটা এতক্ষণ কন্ট্রোল ছাড়াই চলছিল। তবে এতক্ষণ কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু আবির নামের ছেলেটা হালকাভাবে আহত হয়। তবুও আবির মাটি থেকে নিজেকে বহু কষ্টে উঠে দাঁড়ায়। মেয়েটা গাড়ি থেকে নামে। সবাই মেয়েটার দিকে কিছু সময় হাঁ করে তাকিয়েছিল। চুলগুলো ব্রাউন কালার করা, শর্ট জিন্স আর সাথে টি শার্ট পরা। এমন মেয়েকে হয়তো সাধারণ পাবলিক প্রথমবার দেখছে, তাই এমন চোখ বড় বড় করা দৃষ্টিতে সবাই চেয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা হলো এই ঢাকা শহরের নামকরা বিশাল পরিবারের বড়লোক ঘরের মেয়ে, নাম নেহা। নেহার পরিবারে চাচারা সবাই একসাথে থাকে, আর নেহার 3টে চাচা দেশের বিভিন্ন সরকারি পদে চাকরি করেন। বড় চাচা শফিক সাহেব হলেন ঢাকা শহরের মেয়র, মেজ চাচা রফিক সাহেব ঢাকা শহরের প্রশাসক, ছোট চাচা কামাল সাহেব এনএস আইনের প্রধান অফিসার, আর নেহার বাবা মিস্টার আদনান সাহেব হলেন সাংবাদিক। তবে নেহার বাবা সাধারণ কোনো সাংবাদিক না, তিনি বিশাল একটা খুনি, সিরিয়াল কিলার এবং হিংস্র মাফিয়া মাস্তানকে নিয়ে লিখেছিলেন, আর সেটার জন্য তিনি পড়েছিলেন বিপদে। কারণ আদনান সাহেব নিজের ওই মাস্তান দ্য কিং অফ মাস্তান ওয়ার্ল্ড নিলয়ের পক্ষ নিয়ে লিখেছিলেন, আর সেটার জন্য ওনাকে জরিমানা দিতে হয়। এর কারণ এখন থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে নিলয় নামের একটা মাস্তানের আবির্ভাব হয়, আর সে মানুষকে খুব বাজেভাবে মারত, কোনো সুযোগ দিত না। আর সেই ঘটনা সাংবাদিক আদনান সাহেব লিখে ম্যাগাজিন, বই, পত্রিকা করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেটা বাতিল করে দেয়, পুড়িয়ে দেয় সব কপি। অরিজিনালটা ছিল আদনান সাহেবের কাছে, আজও আছে সেটা। নেহা আবির নামের ছেলেটার দিকে এগিয়ে আসে। ছেলেটা নেহার দিকেই চেয়ে আছে। নেহা আহত হওয়া আবির নামের ছেলেটার কাছে এসে দাঁড়াতেই চারপাশে থাকা পাবলিকগুলো নেহার ওপর ক্ষেপে
যে তেড়ে আসতে থাকে। তখনই আবির নামের ছেলেটা নেহাকে পাবলিকদের থেকে কোনো রকমে বাঁচায়। তবে নেহা যখন কিছু বলতে যাবে তার আগেই আবির নামের ছেলেটা নেহার সামনে ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারায়। নেহা উপায়ন্তর না পেয়ে ছেলেটাকে তুলে এনে হসপিটালে ভর্তি করায়। আবির মাথাতেও চোট পেয়েছিল, অনেক রক্ত বের হওয়াতে সে তাৎক্ষণিক জ্ঞান হারায়। আর জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়। আপনি কি কম কথা বলেন নাকি কানে কম শোনেন? নেহার কথা শুনে আবির কল্পনা থেকে বেরিয়ে আসে। সে নেহার দিকে তাকায়। নেহা চেয়ারে আবিরের থেকে কিছুটা দূরে বসে আছে। আবির বলল, আপনি মানে আপনি না সে গাড়িওয়ালি? সরি বলতে আসলাম। আসলে গাড়ি ঠিক মতো চালাতে পারি না। অস্ট্রেলিয়া থেকে কয়েকদিন হলো দেশে এসেছি। শখবশত গাড়ি চালানো শিখলাম, কিন্তু আপনি হঠাৎ আমার সামনে চলে আসলেন, যেটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল। গাড়ি চালাবেন খোলা মাঠে, রাস্তাঘাটে চালালে তো এমন ক্ষতি হবে, আপনার শরীর গ্রহণ করা হবে না। নেহা আবিরের দিকে তাকায়। কাজের লোকের যোগ্যতাও নেই যে ছেলের, সে কিনা নেহার সাথে এমন করে কথা বলছে। নেহা নিজেকে এখন অনেকটা শান্ত করে, নরম গলায় বলে, দেখুন মিস্টার আবির আমার নাম। আবির, আমি খুব দুঃখিত। এমন কিছু হবে কখনো ভাবিনি। কেন ভাববেন? বড়লোক বলে গাড়ি নিয়ে বের হবেন রাস্তায়, মানুষ মরলে থানায় টাকা দিয়ে কে শেষ করে দেবেন, সেটা তো হবে না। দেখুন, আপনাকে আমি হসপিটালে এনেছি, ভিআইপি কেবিনেও থাকতে দিয়েছি। এবার বলুন কি করতে হবে। আমি যদি মারা যেতাম তখন কি পারতেন সব ঠিক করতে? নেহা দাঁতের দাঁত চেপে আবিরের দিকে তাকিয়ে রইল। নেহার ইচ্ছে করছে আবিরের কালে কয়েকটা চর বসিয়ে দিতে, কিন্তু পারছে না। এমনিতেই সে ভুল করেছে, তার উপর বাসায় এখনো কেউ জানে না। আর এইদিকে এই খ্যাত দেখতে ছেলেটা ওর সরিও গ্রহণ করছে না। তবে নেহা ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে হাসি মুখ করে বলল, আচ্ছা, আপনি কি চান? মানে কোথায় থাকেন আপনি? আমি এখানে নতুন, চিনি না কিছু, থাকার মতো জায়গাটাও নেই, ভার্সিটিতে পড়ার জন্য এসেছি। নেহা তার ছেলের এক হাসি দিয়ে আবিরের দিকে তাকায়। আবির সেটা বুঝতে পেরেও চুপচাপ বসে থাকে। নেহা বলে ওঠে, আচ্ছা, আপনি তো কিছুই করেন না, পড়ার জন্য খরচ আছে। আপনি চাইলে আমাদের বাসায় কাজ করতে পারেন, আবার থাকতেও পারেন, ক্লাসও করবেন, কোনো সমস্যা নেই। আমি রাজি। নেহা মনে মনে খুশি হয়, কারণ এই খ্যাতটাকে বাড়ির কাজের লোক বানিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নেবে। বকা দিতে পারবে। কত বড় সাহস সেই ছেলেটার! আমি সরি বলছি, তবুও কাজ হবে না। হারামি ছোট উল্লুক, শিম্পাঞ্জি, গন্ডার, হাতি, সাদা বক, কানা বক একটা। মনে মনে গালি দিলাম, না হলে শুনে ফেলবে। তাহলে আপনি সুস্থ হয়ে নিন, তারপর আমাদের বাসায় নিয়ে যাব। আপনার নাম কি? নেহা। আপনার পরিবার সম্পর্কে বলুন। হ্যাঁ, আমার পরিবার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই বললেও বুঝতে পারবেন না। আগে বড় হন, তারপর বুঝবেন। নেহা হালকা অপমান করে কেবিন থেকে বেরিয়ে গেল। আবির নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হাসিটার মানে কেউ জানে না আবির ছাড়া। নেহা বাড়িতে চলে আসে। বিশাল বাড়ি ওদের। বাড়িতে সে ছাড়া আরো অনেক কাজিনেরা থাকে। নেহা এসে দেখে ওর বাবা সোফাতে বসে আছে, আর 4 জন অপরিচিত লোক নেহার বাবা মানে আদনান সাহেবের সামনে বসে আছে। নেহা ওর বাবার কাছে যেতেই শুনতে পাই কে যেন বলছে, স্যার, আপনার দ্য কিং অফ মাস্তান ওয়ার্ল্ড নিলয় এই শহরে এসেছে। সবাই সন্দেহ করছে আপনার উপর, কারণ আপনার জন্যই হয়তো সেই হিংস্র মাস্তান এই শহরে এসেছে। আদনান সাহেব লোকটার কথা শুনে হাসলো। লোকটা অবাক চোখে তাকায় আদনান সাহেবের দিকে। তিনি পাশে থাকা একটা ব্যাগ থেকে ওনার লেখা সেই কুখ্যাত বই, যেটাতে নিলয়কে নিয়ে লেখা ছিল, সেই বইটি বের করে সামনের টেবিলে রাখলেন। বইটার নাম দ্য কিং অফ ইউনিভার্স। বইটাতে নিলয়কে নিয়ে লেখা আছে 7 বছর আগে আদনান সাহেব একটি রিপোর্টের জন্য বাংলাদেশের রংপুর শহরে যায়। সেখানে তিনি একটি কোম্পানির ওপর রিপোর্ট করতে যায়, আর সেখানে যেই জানতে পারে নিলয়ের সম্পর্কে। এরপর তিনি ঢাকায় এসে নিলয়কে নিয়ে লেখালেখি করে, আর সেই লেখাতে তিনি ছিলেন মাস্তানের পক্ষে। স্যার, কি ভাবছেন? নিলয় কেন ফিরে এসেছে আবার? আদনান সাহেব তখন কিছু বলল না। কাজের লোক চা এনে দিয়েছে। আদনান সাহেব চায়ের চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নিল, আরো কয়েকবার চায়ে চুমুক দিয়ে বইটা হাতে নিয়ে বলল, এখানে শুধু একজন মস্তানের কথা লেখা হয়নি, এখানে আছে এমন একজন লোক যে হিংস্র, কাউকেই ভয় পায় না সে, বরং তাকেই সবাই ভয় পায়। সে একাই একটা বীর যোদ্ধা, কাউকে মাফ চাওয়ার সুযোগ দেয় না, আর না কখনো সে কারো কাছে মাফ চায়। সে তার মতো চলে, আর সবাইকে তার মতো করেই চলতে বলে। তার একটাই চাওয়া।
আদনান সাহেব একটু কেশে উঠলেন। পাশে থাকা নেহা মনোযোগ দিয়ে ওর বাবার কথাগুলো শুনছে। নেহা জানে না কে এই নিলয়, তবে শুধু নেহা নয়, বরং ঢাকা শহরের কেউই চেনে না বা জানে না কে নিলয়, দেখতে কেমন, মূলত সে কি করে, কিছুই তেমন কেউ জানে না। আদনান সাহেবও নিলয়কে দেখেনি, তবুও নিলয়কে নিয়ে সে লিখেছে, আর কেন লিখেছে সেটা তিনি আজও প্রকাশ করেনি। নিলয়ে যাওয়াটা কি? পুরো দুনিয়া। আদনান সাহেবের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কি বলবে এখন কেউ খুঁজে পাচ্ছে না। আদনান সাহেব শব্দ করে হাসলেন। কেউ একজন আমতা আমতা করে প্রশ্ন করলো, মানে? जो गैंग लेकर आता है हेड ही गैंगस्टर होता है, लेकिन जो अकेला आता है वो भी नीलय द रॉकस्टार है। আদনান সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, আর কিছু না বলে সে চলে যায় নিজের ঘরে। অপরিচিত লোকেরা আদনান সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নেহা জানতে চায় তারা কে। আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। কততম ব্যাচ? 37। জুনিয়র পার্সন। কথাটা বলেই নেহা মুচকি হাসলো। নেহার এমন হাসিতে রহস্যজনক অনেক কিছুই আছে। কেন নেহা হাসলো সেটা কেবল নেহাই জানে। নেহা ওর বাবার রুমে যায়। আদনান সাহেব তার মেয়েকে দেখে বলে, কিছু বলবি? বাবা, নতুন একটা কাজের লোক আসবে, আর তাকে আমার জন্যই আনবো। মানে সে কেবল আমার অর্ডার মতোই চলবে। তোর প্রয়োজন হলে নিয়ে আয়। ওকে। নেহা আবিরের কথা ভাবে, কি ময়লা দেখতে কাপড়, ঠিক মতো কথাও বলতে পারে না, আবার সে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে। এইটা হাস্যকর ছাড়া কিছুই না। এইদিকে আবির এসি কেবিনে শুয়ে আছে। বেডের দক্ষিণ দিকের দেওয়ালে একটা এলইডি টিভি রাখা। আবির টিভি দেখছে। একটা নিউজ চ্যানেলে যে ও থেমে যায়। সেখানে খবর পড়া হচ্ছে। বিখ্যাত সাংবাদিক ও লেখক আদনান হাসানের লেখা দ্য কিং অফ ইউনিভার্স বইয়ে যে হিংস্র মানবের কথা বলা হয়েছিল সে এই শহরে এসেছে, আর আসার সময় সে নিজেই জানিয়েছে প্রশাসনের কাছে। বইটির সব কপি কালেক্ট করে ক্রাইম ব্রাঞ্চ পুড়িয়ে ফেলেছিল। রিয়েল কপিটা আছে একজনের কাছে, আর তিনি হলেন আদনান হাসান। তিনি বইটির শেষ পাতায় লিখেছিলেন নিলয় আসবে। সে একাই আসবে নতুন শহরে। সে আসবে সবকিছু ধ্বংস করতে। সে আসবে শহরটাকে নিজের করতে। তবে কি আদনান হাসানের কথাটা সত্য হলো? কেন সে এই শহরে এসেছে? কি চায় সে? তবে কি সে ধ্বংস করতে এসেছে, নাকি অন্য কিছু? রিপোর্টের বলা কথাগুলো আবির বেশ মনোযোগ দিয়ে শুনছিল। সে টিভি অফ করে দেয়। আগের থেকে নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে ওর। হাত নাড়াতে পারছে, মাথাটা আর ব্যথা নেই বললেই চলে। সে নেহার কথা ভাবছে। বড়লোক বাড়ির মেয়ে, আবির নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটাই ভাবছে। এই যে ওঠ, আর কত ঘুমাবি? আবির চমকে ওঠে, চোখ মেলে তাকায়। পাশে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। কিন্তু আবির অবাক হয়, কারণ আবিরকে নেহা তুই করে বলছে। আবির থতমত খেয়ে প্রশ্ন করে, আমাকে তুই করে কেন বলছেন? তো তোকে কি আপনি করে বলবো? আমার বাসায় আমার জন্য কাজ করবি, কাজের লোকদের তুই করেই তো বলি আমি, বুঝেছিস? আবির প্রথমে কথাগুলো হজম করতে না পারলেও নিজেকে স্বাভাবিক রেখে কথাগুলো চুপচাপ শুনল। সে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। আবির বেডে বসে আছে। নেহা একটি ব্যাগ থেকে কয়েকটা নতুন কাপড় বের করে ছুঁড়ে মারলো আবিরের মুখের উপর। আবির চুপচাপ বসে আছে। নেহা বলল, নে, এগুলো পরবি। তোর গায়ে যে ময়লা শার্ট, সেটা দেখলে আমার বাড়ির দারোয়ানও ভেতর প্রবেশ করতে দেবে না। তাড়াতাড়ি চেঞ্জ কর। নেহা কথাটা বলে কেবিন থেকে বের হয়। আবির কাপড়গুলো হাতে তুলে নিল। কিছুক্ষণ নতুন কেনা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকে ও। তারপর চেঞ্জ করে সেগুলো থেকে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। আবির এখন অনেকটাই সুস্থ। সে প্রস্তুত নেহার সাথে তাদের বাড়িতে যেতে। নেহা গাড়ি চালাচ্ছে, আবির বসে আছে। নেহার মাথায় আবিরকে নিয়ে মজা করার প্ল্যান চলে আসলো। সে গাড়ির স্পিড তুলে রাস্তার ওপর আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছে। আবির এটা দেখে ভয় চিৎকার দিয়ে ওঠে। আবির চিৎকার করে বলতে থাকে, আপনি এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আমার অনেক ভয় করছে। চুপ থাক, 2 টাকার বেতনের ছেলে। আমার ইচ্ছে আমি যেভাবে খুশি গাড়ি চালাবো, তুই সবটা সহ্য করবি। দেখুন নেহা। নেহা ম্যাম বল। ভুলে যাস না তুই আমার চাকর, আমার কাজের লোক। নেহা এভাবেই গাড়ি চালাতে থাকে। একটা সময় আবিরকে নিয়ে সে বাড়িতে পৌঁছায়। নেহা জানে আবির কখনো গাড়ি চালাতে পারবে না। পারবে কি করে? সে কখনো গাড়িতেও উঠেছে কিনা সন্দেহ। আবির গাড়ি থেকে নামে। নেহা ভিতর থেকে বলে, ওই ছেলে, আমার গাড়ির দরজা খুলে দে, আমি বের হব। জি আচ্ছা। নেহা গাড়ি থেকে বের হয়। আবিরকে দেখে বলে, শোন, তোকে মাসে 20,000 টাকার বেতন দিব, চলবে তো? জানি তো, কখনো একসাথে 20,000 টাকা চোখে দেখেছিস? আর তোর ফোন নাম্বার দে, আমি ফোন দিলেই তুই চলে আসবি। 1 মিনিট। 20,000 টাকা চোখে দেখিসনি,
তো ফোন থাকবে কি করে তোর কাছে? নে ধর, আমার কাছে এমনিতেই অনেকগুলো ফোন পড়ে আছে। কথাটা বলে নেহা ব্যাগ থেকে একটা ফোন বের করে নিচে ফেলে দেয়। আবিরকে ইশারায় করে নিচ থেকে তুলতে আবির চুপচাপ নিচু হয়ে ফোন তুলতে যায়। তখনই নেহা আরো সামনে এসে পা এগিয়ে দেয় ফোনের কাছাকাছি। নেহা আরো একটি ফোন বের করে সাথে সাথে কয়েকটি ছবি তুলে রাখে ফোনে। আবির সোজা হয়ে দাঁড়ায়। গেটের দিকে তাকা, দারোয়ানের দিকে দেখ। তোর থেকেও দারোয়ানের পোশাক বেশি দামি, শালা গাওয়ার খ্যাত। নেহা নেহার সাথে সাথে আবিরের গালে চড় বসিয়ে দেয়। আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে সে কোথায় যেতে চেয়েছিল আর কোথায় সে এসে পড়ল। তবে ভালোই হয়েছে, মাসে বেতন আর থাকা খাওয়া তো হবে তার, এটাই বা কম কিসের। নেহা চড় দিয়ে বলে, চর মেরেছি আমার নাম ধরে ডাকার জন্য, আগে ম্যাম বলবি, বুঝেছিস? জি ম্যাম। আয় আমার সাথে। ম্যাম, একটা অনুরোধ রাখবেন। আসতে না আসতেই মিনতি শুরু, কি অনুরোধ বল? ভার্সিটিতে তো যেতে দিবেন, তবে সেখানে সবার সামনে আমি যে আপনার বাড়ির কাজের লোক সেটা বুঝতে দিবেন না, প্লিজ। ও এইটা, আচ্ছা ঠিক আছে। এমনিতেই যদি ভার্সিটিতে যে তোর সাথে কথা বলি আমার লেভেল কমে যাবে, লোকজন হাসাহাসি করবে। এর থেকে ভালো তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আচ্ছা ম্যাম। নেহা আগে আর আবির পিছনে হাঁটছে। বিশাল বাড়িতে প্রবেশ করে আবির। বাড়িতে সবাই তখন খাবার খেতে বসেছে। নেহার সাথে নতুন ইয়াং দেখতে ছেলেটাকে দেখে সবাই প্রশ্ন করে, কি ও? আমার কাজের লোক, সে আমার জন্য কাজ করবে। এ বাড়ি গ্রাম থেকে এসেছে, তাই নিয়ে এলাম। উপস্থিত থাকা ছেলে মেয়েরা সবাই আবিরকে দেখে হাসাহাসি করছে। নেহার কাজিন মিথিলা তো বলেই ফেলেছে, এই চান্দু এখানে থাকবে। ইয়াক, কি দেখতে লাগছে। আবির মাথা নিচু করে নেয়। নেহাও ওদের সাথে হাসাহাসিতে যোগ দেয়। নেহা মনে মনে বলে, আমার সরি গ্রহণ করবি না তুই? দেখ এখন কেমন লাগে। আবিরকে একজন পিচ্চি মেয়ে রুম দেখিয়ে দেয়। পিচ্চি মেয়েটা দেখতে বেশ মিষ্টি, তবে নেহাদের বাড়িতে কাজ করে। আবির যখন ওর ঘরের দিকে যাবে ঠিক তখনই টিভিতে দেখতে পাই সকালে যে সাংবাদিক মানে নেহার আব্বুর ছবি দেখেছিল আবির, সেই ব্যক্তি মিডিয়ার সামনে এসে কি যেন বলছে। নীলয় এই শহরে আসবে, আমি কিভাবে জানবো সে কোথায়? কেন আপনারা প্রশ্ন করছেন? আমি তো কেবল নীলয় সম্পর্কে লিখেছিলাম, যে কিনা একটা কোম্পানির মালিকের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই কোম্পানিকে ধ্বংস করে। এর কারণ নীলয় চাই ক্ষমতা। নীলয় কারো অর্ডার শুনতে চায় না, সে চায় তার অর্ডার সবাই মানুক। এই জন্য সে ক্ষমতা আর এই দুনিয়া চাওয়ার জন্য মানুষকে মেরেছে। আশা করি আপনারা আর আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। মিডিয়ার থেকে আদনান সাহেব চলে আসলেন। খাবার টেবিলে নেহার বড় চাচা শফিক সাহেব বলে, নিলয় যদি একবার শহরে এসে থাকে তবে সে কিন্তু পুরো শহরটাকে ধ্বংস করে দেবে, কারণ সে সাধারণ কেউ না। আন্ডারওয়ার্ল্ডের সে একজন হিংস্র মানব, সে একাই সবকিছু করতে পারে। নেহার আব্বুর থেকে জেনেছিলাম নিলয়ের মা খুব সাধারণ ঘরের একজন ছিল। ওর বাবা প্রতি রাতে নতুন নতুন মেয়ে নিয়ে এসে রাত কাটাতো। নিলয়ের মা এটা সহ্য করতে পারত না। নিলয়ের বাবাকে এসব নিয়ে কিছু বললেই নিলয়ের মাকে তিনি মারধর করতেন, পেটাতেন। নিলয়ের মা এসব সহ্য করতে পারেনি দেখে একদিন রাতে নিলয়ের বাবাকে খুন করে চলে যায় অন্য এলাকায়, আর সেখানেই নিলয়ের জন্ম হয়। বিধবা খুনি মায়ের কাছে নিলয়ের জন্ম। নিলয় সেখানে থাকতো, বড় হচ্ছিল। নিলয় তাহলে এখন কোথায়? সামিয়া নামের একটা মেয়ে প্রশ্ন করল। শফিক সাহেব থামলেন। তিনি আর জানেন না, কারণ এসব কিছু জানে নেহার আব্বু আদনান সাহেব। আবির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। নেহা এটা খেয়াল করে আবিরকে অপমান করে বলে, এই ক্যাবলাকান্ত, এসব কি শুনিস তুই? বুঝিস এসব? যা ঘরে যা। আবারও সবাই হাসতে থাকে। আবির পিচ্ছি মেয়েটার সাথে নিজের ঘরে আসলো। ব্যাগটা বিছানার ওপর রেখে রুমের চারপাশে দেখছে। পিচ্ছি মেয়েটা বলে, ভাইজান এইভাবে কি দেখতেছেন? এইখানে সব ঘর অনেক সুন্দর আছে, সুন্দর কইরা রাখতে হয়, না হইলে বাড়ির মালিকেরা মাইরা কাম থেকে বার কইরা দিব। বুঝলাম। তোর নাম কি? পড়ি। পরি? বাহ, বেশ সুন্দর নাম তো। কে রেখেছিল এই নাম? আমারে আপার তোর নাম কি? মিষ্টি। বাহ, আরেকজনের নাম মিষ্টি, আরেকজনের নাম পরি, মিষ্টি পরি। আপনার নাম কি? আবির, গ্রাম থেকে এসেছি, এখানে নতুন, তো ম্যামের কাজের লোক হিসেবে। আইসা এখন আমি জায়গা, আপার আহুনের সময় হইয়া গেছে। আপা জানে না আমি এইখানে কাম করি, আপা জানলে আমারে মাইর দিব। পরি দৌড়ে চলে গেল। আবিরও পরির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরি এই বাড়িতে কাজ করে অথচ ওর আপা জানি না, এটা কিভাবে সম্ভব? কি করে ওর আপা জানতে হবে?
আবির মনে মনে কথাগুলো বলল। আবির বিছানায় বসে এক এক করে ব্যাগ থেকে বই আর কাপড়গুলো বের করে রাখে। শক্ত একটা জিনিসের ওপরে হাত আটকে যায় আবিরের। এটাই আবিরের প্রিয় জিনিস, সেটা আর ব্যাগ থেকে বের করেনি। কাপড়গুলো আবার ব্যাগে ঢুকিয়ে সেটা ঢেকে দিয়ে চেইন আটকে দেয়। ব্যাগটা বিছানার নিচে রেখে দিয়ে বাইরে বের হয়। ততক্ষণে সবার খাওয়া শেষ। সোফাতে বসে আছে সামিয়া, নেহা, মাহি, হৃদয়, সুজন আর শিপন। হৃদয় সবার থেকে একটু বয়সে বড়। আবিরকে দেখে ও ডাক দেয়। এই ফকিন্নি, এইদিকে আয়। জি ভাই। আমার কাঁধ ব্যথা করছে, একটু টিপে দে। আবির নেহার দিকে তাকায়। নেহা ফোন চাপতে ব্যস্ত। হৃদয় আবার আবিরকে বলে, কি হলো, দে। আবির তখনও দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আবির আবারও নেহার দিকে তাকালো। নেহার এদিকে কোনো খেয়াল নেই। হৃদয় বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের কাছে এসে কষে চর দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোকে ডাকছি আর তুই ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস? তোর ভাব তোর পুরে দেবো শালা। সবাই তখন আবিরের দিকে তাকায়। নেহা বলে, কি হয়েছে হৃদয়? আর আমি কি ডাকছি, বলছি আমার কাঁধ ব্যথা করছে, একটু টিপে দে। শালা ওভাবেই দাঁড়িয়ে আছে, কথাও বলছে না। ওই ফকিরের ছেলে, তুই ভাবনিস তোকে না ডেকেছিল? যাস নাই কেন? আমি ম্যামের জন্য বাড়িতে এসেছি, আর ম্যাডাম কোনো অর্ডার না করে অবধি আমি কোনো কাজ করব না। উনি যদি বলে আপনার কাজ টিপে দিতে, তাহলে এখনই দিব। উনি না বলা অবধি কিছু করব না। নেহা অবাক হয়। আবির এমন কিছু বলবে সে কখনো আশা করেনি। তবে হৃদয় রেগে যায়। আবিরের জামার কলার টেনে ধরে। আবির আস্তে করে কলার ছাড়িয়ে বলে, দয়া করে আমার জামার কলার ধরবেন না, আর ভুলেও আমার পিতার মাতাকে নিয়ে গালি দিবেন না। তোর থেকে আমার ভদ্রতা শিখতে হবে। কুত্তার বাচ্চা, আমার টাকা দিলে তুই খেতে পারবি, আমরা আছি বলে তুই থাকতে পারবি, আর তোর থেকে আমরা কথা শিখবো? হৃদয়, বাদ দে। কাউকে পিতামাতা তুলে গালি না দেওয়াই ভালো। আবির, চা বানাতে পারিস? জি পারি। তাহলে যা, চা বানিয়ে নিয়ে আয়। নেহার আদেশ মতো সে রান্নাঘরে চলে যায়। তবে যাওয়ার আগে হৃদয়ের দিকে তাকায় আবির একবার। হৃদয় ওর দিকে বেশ রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আবির মুচকি হাসলো। তারপর রান্নাঘরে এসে চা বানাতে থাকে। আবিরের ইচ্ছে সে পড়াশোনা করবে, কিন্তু এখানে এসে সে নতুন ভাবে মানুষকে দেখছে। সব মানুষ যেন টাকার কাছে বাঁধা, আর ক্ষমতার কাছে সবাই যেন বিড়ালের মতো চুপসে হয়ে যায়। আবির চা নিয়ে আসে। এসে দেখে নেহাদের সাথে ওর কাজিন আর আরো নতুন কয়েকটা ছেলে মেয়ে এসে বসেছে। নেহার দিকে একটা ছেলে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির সেটা ভালো করেই লক্ষ্য করে। আর ছেলেটার নাম হলো জিশান। জিশান নেহাকে পছন্দ করে, আর নেহার আড়ালে সে নেহার দিকে তাকিয়ে থাকে। সম্পর্কে নেহা আর জিশান বন্ধু। শুধু জিশান নয়, সাথে এসেছে জেরিন, তমাল আর মামুন। এখানে নেহা, নেহার কাজিন মিথিলা, জেরিন, জিশান, তমাল আর মামুন একই ক্লাসে পড়ে। এর জন্যই নিহাদের বাড়িতে ওদের সবার যাতায়াত। আবির সোফার সামনে থাকা টেবিলের ওপর চায়ের কাপগুলো রাখে। তমাল বলে, কিরে নেহা, তোর বাড়িতে এই নতুন পণ্যের আমদানি কবে থেকে হলো? এটা কি? নেহার কাজের লোক, স্পেশালি কাজের লোক। তিনি আবার নেহার কথা ছাড়া কারো কথা শোনেন না। তাই নাকি? ওকে গো হানি, মেক কফি ফর অল অফ আস। ওই শয়তান, দেখতে পাচ্ছিস না ওর গায়ে কেমন ধরনের পোশাক? কাজ করে বেড়ায়। সে কি তোর ইংরেজি বুঝবে? কোথায় কি বলতে হয় শিখিস নাই? ঠিক বলেছিস। সে ঠিকভাবে শুদ্ধ করে কথাই তো বলতে পারে না, আর সে বুঝবে ইংলিশ। মিথিলা কথাটা বলেই হাসতে থাকে। মিথিলার সাথে বাকিরা সবাই হাসতে থাকে। আবির মাথা নিচু করে নিল। হৃদয় পাশ থেকে বলে, তোদের কফি আর খাওয়া হয়েছে? সে কখনো কফি বানাতে যাবে না, সে নেহার কথা মতোই চলবে। তাই নেহা, তাহলে তুই বল কফি আনতে। আবির, যা কফি করে আন। বাপরে, কাজের লোকের নামটা কি জোস, প্রেমে পড়ার মতো নাম। আহা দে, তোদের বাড়িতে একটা মেয়ে কাজ করে, কি যেন নাম, রাহি। ওর নামটাও তো জোস। আবিরের সাথে দেখ প্রেম করে দিতে পারিস কিনা। আহা, সেই রোমান্টিক হবে ব্যাপারটা। নেহার কথা শুনে বসে থাকা সবাই জোরে জোরে হাসতে লাগলো। আবিরকে নিয়ে এরা সবাই মজা করছে। আবির সবার দিকে একবার তাকায়, কিছু না বলে রান্নাঘরে চলে আসে। কয়েক মিনিট পর সেখানে জিশান আসে। আবিরকে ডেকে বলে, একটা কাজ করে দিবি? কি কাজ? তোর নেহা আপুকে এই চিঠিটা দিবি। এটাতে নাম লেখা নেই, সে যেন পড়ে বুঝতে পারে আমি দিয়েছি। নে চিঠিটা ধর, আর এই নে 1000 টাকা।
জিশান আবিরের পকেটে টাকা আর চিঠি দিয়ে চলে যায়। আবির সবার জন্য কফি করে আনে। টেবিলে কাত হয়ে কফি রাখতে যাবে তখনই নিচে চিঠিটা পড়ে যায়। জিশান দেখে ওটা আবিরকে তাড়াতাড়ি ওঠাতে বলে। আবির যখন ওঠাতে যাবে তখনই আবির সোফার সামনে রাখা টেবিলের ওপর কফির ট্রে রাখে, আর ঠিক সে সময় ওর পকেট থেকে জিশানের রাখা কাগজটা পড়ে যায়। জিশান সেটা দেখতে পায়। আবিরের দিকে তাকিয়ে জোরে ডেকে বলে ওঠে, আবির, তোর পকেট থেকে একটা কাগজ পড়লো, দেখি কি ওটা। আবির কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় জিশানের দিকে। জিশানের এমন জোরে বলা কথা শুনে সবাই চুপ করে আবিরের দিকে তাকায়। সবাই দেখে আবিরের হাতে একটা সাদা কাগজ। আবির মাথা নিচু করে নিল। জিশান বলল, কি হলো, কাগজটা দিয়ে দেখি কিসের কাগজ, তোর পকেট থেকে পড়লো। আবির সবার দিকে একবার তাকায়। সবাই আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে। আবির বলে, এটা কাগজ? সে তো জানি, কিন্তু কিসের কাগজ? আমি জানি না। তাহলে ওভাবে কেন দাঁড়িয়ে আছিস? দেখা কিসের কাগজ? আসলে আমাকে কই দেখা তো কাগজে কি আছে, দে আমার কাছে। জিশান বসে থেকে উঠে আসে আবিরের কাছে। আবিরকে জিশান কিছু বলতে না দিয়ে থামিয়ে দেয়। এরপর আবিরের কাছে এসে হাত থেকে কাগজটা নিয়ে নিল। আবিরের পাশে দাঁড়িয়ে জিশান কাগজের ভাঁজ খুলল। জিশান সবাইকে বলে, কাগজে কিছু লেখা আছে। জোরে পড়, আমরা শুনবো। না থাক, পড়বো না। কেন? আমি চাই না নেহা অপমানিত হোক। মানে কিসের অপমান? আবিরের দিকে একটু ঘুরে তাকায় জিশান। আবির তখনও জানে না কি হতে যাচ্ছে, কিন্তু জিশানের তাকানোর ধরন আর মুখে মুচকি হাসিটা আবিরকে ভয় পাইয়ে দিয়েছে। আবিরের দিক থেকে চোখ সরিয়ে জিশান বলল, কিসের অপমান? সামান্য একটা কাজের ছেলে তোকে ভালোবাসি বলুক, সেটা কি অপমান নয়? সামান্য একটা কাজের ছেলে তোকে কাগজে লিখে প্রপোজ করুক, এটা কি অপমান না? তোর ডিমান্ড কমে গেছে নেহা। মানে কি? ঠিক করে বল, তুই কি সব বলছিস? আচ্ছা, আমি লেখাগুলো তোদেরকে পড়িয়ে শোনাই। নেহা তোমাকে খুব ভালোবাসে, তোমাকে নিয়ে থাকতে চাই ছোট্ট একটা ভাঙা ঘরে, যেখানে থাকবে বিশাল ভালোবাসা, 2 বেলা খেতে পাওয়ার আনন্দ আর একে অপরের প্রতি বিশ্বাস। তুমি কি আমার বউ হবে? জিশান লেখাগুলো পড়ে থাকে। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়েছে। নেহার ফর্সা মুখটাতে রাগের আভায় লাল হয়ে গেছে। নেহা আবিরের সামনে আসলো। আবিরের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে গায়ে যতটা জোর ছিল নেহা ততটা জোরেই আবিরের বাম গালে চড় বসিয়ে দেয়। আবিরের মুখে নেহার চড়ের দাগ বসিয়ে যায়। আবির কারো দিকে তাকায় না, সে মাথা নিচু করে আছে। নেহা জোরে জোরে বলতে থাকে, শালা হারামি, তোকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে থাকতে দিলাম, আমার কাজের লোক বানালাম, সেই তুই তোর ছ্যাঁচড়া জাতটাকে চেনালি? কান ধর, কান ধর বলছি। নেহা চিৎকার করে আবিরকে কথাগুলো বলল। আবির সামনে বসা জিশানের দিকে তাকালো। জিশান হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আবিরের আর বুঝতে বাকি নেই যে এটা প্ল্যান করেই করা হয়েছে, যার মূলে ছিল হৃদয় আর জিশান। আসলেই সত্য, আবির যখন কফি বানাতে যায় তখন হৃদয় জিশানকে ইশারায় ডাক দিল। জিশান হৃদয় ভাইয়ের কাছে এসে বলে, কি হয়েছে ভাইয়া? শোন জিশান, তোকে এই কাগজটা আবিরের পকেটে কোনো রকম গুজে দিয়ে আসবি, আর যা যা বলে দিচ্ছি তুই আবিরকে সেগুলোই বলবি। এরপর যখন আবির আমাদের সামনে কফি নিয়ে আসবে তখনই যেভাবে হোক ওর থেকে কাগজটা নিয়ে কি লেখা সেটা পড়বি। ব্যাস, বাকিটা তোর মতো অভিনয় করে যাবি। জিশান হৃদয় ভাইয়ের কথা মতো কাজটা করে, আর এই কাজের জন্য আবির ফেঁসে যায়। জিশান আর হৃদয় এইসব ভেবেই হাসছে, আর আবির সেটা দেখে নিল। নেহা আবিরের গালে আরো একটি চড় দিতে যাবে, তার আগেই নেহা নিজেই থেমে যায়। নেহা হাত নামিয়ে বলে, তোর মতো একটা ছোট লোক ছেলের গায়ে হাত তুলতে দিতেও আমার বমি আসছে। আমার সামনে থেকে তুই এখন যা, না হলে তোকে আমি কি করব নিজেই জানি না। নেহা, তোর কাজের লোক তোকে প্রপোজ করছে, রাজি হয়ে যা ভাই, তুই কাজ করিস ওর সাথে। সুখের সংসার হবে তোদের। আহা, ভাবতে খুশি খুশি লাগছে। তোরা থামবি নাকি তোদেরকে বেরিয়ে যেতে বলবো? ওই কুত্তা আমার সামনে থেকে যা, বলছি, দূর হ চোখের সামনে থেকে। নেহার কথা শুনে আবির আর দাঁড়ালো না। নিজের রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় বসে গালে হাত দিল। গালের এক পাশ ব্যথা হয়ে গেছে, এত জোরে চড় মেরেছে যে আঙুলগুলো দাগ বসে গেছে। গালে হাত দিয়ে সে রুমে থাকা আয়নার দিকে তাকায়। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আবির দরজা খুলে দিল। তাকিয়ে দেখে পিচ্চি মেয়ে পড়ি দাঁড়িয়ে আছে, হাতে কিছু একটা আছে। দেখি ভাইজান, সামনে থেকে সইরা যান আর বিছানায় যাইয়া বইসা পড়েন। আমার হাতে গরম ভাত আছে, কাপড়ে বাঁধা।
এইটা স্যাক আপনার গালে দিলে আপনি এখনই ঠিক হইয়া যাইবেন। পরীর এমন কেয়ারিং কথা শুনে আবির অবাক হয়, তবে কোনো কথা না বলে আবির বিছানায় বসে পড়ে। পরী আবিরের গালে গরম ভাতের ছ্যাঁক দিতে থাকে। আবির বলে, তুই না বাড়িতে যাবি কইলি, তোর আপা আসছে। আপা এখনো আসে নাই, আর আমার বাড়ি বেশি দূরেও না, 5 মিনিট লাগে দৌড়ে যাইতে। আপা কখন আইব কোনো গ্যারান্টি নাই। সে আইসা বিছানায় শুইয়া ঘুমাইয়া যায়, আমি ডাইক্কা খাবার দিই। তোর আপু কি করে? জানি না তো ভাইজান, কখনো খুব সকালে চইলা যায়, বাড়িতে আসে দুপুরের দিকা, আবার যায় সন্ধ্যায় আসে, আবার একটু রাত হইলা চইলা যায়, শেষ রাতে বাসায় আসে। তোর বাড়িতে আর কে কে থাকে? আমি, আপা আর মা থাকি। মা তো বিছানায় পইরা আছে, বুকে কি জানি হইছে, ডাক্তার কইছে মেলা টাকা হইল ভালো হইব না, তবে বাঁচানোর লাইগা প্রতিদিন মেলা টাকার ওষুধ আনতে হইব। ও, বাড়িতে তুই সব কাজ করিস? হ, আপা আইসা শুইয়া থাকে, মুখটা সবসময় কেমন খারাপ কইরা রাখে, দেখলে মায়া হয়। তোর আপা এখানে আসে না? না, আপা এইখানে 1 বছর ধইরা আসে না, আমারে নেহা ম্যাম আনছিল। এরপর আপা কয়েকদিন দেখা করতে আইছিল, তারপর একদিন আমি দেখি আপা এখান থেকে কাঁদতে কাঁদতে বের হইয়া যাইতাছে, আর গায়ের কাপড়গুলা এলোমেলো আর ছেঁড়া আছিল। আপা অনেক কাঁদছিল, জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, আপা কোনো কথা বলেনি। সেই থেকে আমার লগে তেমন কথাই বলে না। আবির আয়নার ভিতরে তাকায়। ওর মুখে হাওয়া লাল আভাটা জ্বরের জন্য এখনো প্রায় কমেই এসেছে। পরীকে আবির বলে, আচ্ছা, আর লাগবে না। তুই জানিস কিভাবে আমার গালে চড় মারছি? আমি আয়সা দেখি এমন করছে ওর আপনার লগে। আর হৃদয় স্যার আছে না, লোকটা অনেক খারাপ। আমার মিশামিশি কাছে ডাইক্কা কোলে বসাইয়া গায়ে হাত দেয়। আমার অনেক খারাপ লাগে, ইচ্ছা করে স্যারের নাকে ঘুষি মাইরা দিই, কান্নাও পায় আমার। লোকটা থাইকা দূরে থাকবেন। আপনারে দেখা অনেক ভালো লাগছে, আপনি কেমন যেন, দেখলে মায়া চইলা আসে। আপনার কেউ নাই? আমি একা, মা বাবা নাই। আইসা, এখন জায়গা কাম করতে হইব। পরী চলে যায়। আবির বসা থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে আবির মুচকি হেসে বলল, আমাকে দেখে মায়া লাগে? সত্যি আমি ইনোসেন্ট দেখতে? হা হা হা। আবির বাইরে আসে। আদনান সাহেব এসেছে। আদনান সাহেবের সামনে চা নিয়ে যায় আবির। আদনান সাহেব অবাক হয়। আবিরকে তো চা আনার কথা বলেনি, তবুও আবির চা আনলো। আবিরের দিকে তাকাই আদনান সাহেব। ঠিক সে সময় কতগুলো ক্রাইম ব্রাঞ্চের পুলিশ আর প্রেস কমিটির লোক আসলো। আবির পাশে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই আবার একসাথে হলো। প্রেস কমিটির একজন লোক বলল, স্যার, নীলা সম্পর্কে আমাদের কিছু তথ্য দিন। বইটা তো তেমন পড়তে পারিনি, আপনি নীলা সম্পর্কে কিছু বলুন। নিলয় সম্পর্কে বলা যাবে না। তাহলে ভাববো নীলয় এই শহরে আসার পেছনে আপনার হাত আছে। সাংবাদিকের কথা শুনে আদনান সাহেব মুচকি হাসলেন। আদনান সাহেব সোফায় বসে চা হাতে নিয়ে একটা চুমুক দিলেন। ব্যাগ থেকে বই বের করে বলা শুরু করলেন, নিলয় কোনো গ্যাং না, সে একাই একটা রকস্টার। নিলয়ের মা তার স্বামীকে মেরে চলে যায় অন্য কোথাও। সেখানে থাকার সময় নিলয়ের জন্ম হয়। নিলয়ের মা অনেক কষ্ট করে নিলয়কে বড় করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে নিলয়ের মা ক্যান্সার রোগে মারা যায়। মারা যাওয়ার কারণ ছিল তাদের কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। নিলয়ের মা রক্ত বমিও করত, আর নিলয় সেটা রোজ আড়াল থেকে দেখত। নিলয় সবার কাছে টাকা চাইতো, কিন্তু নিলয়কে মেরে সবাই তাড়িয়ে দিতে থাকে। একদিন নিলয় বাড়িতে এসে দেখে ওর মা কাশছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। নিলয় পানির গ্লাস হাতে দেয়, কিন্তু ওর মা বাঁচার জন্য ডাক্তার বলতে থাকে। নিলয় বাড়ি থেকে বের হয়, দৌড়ে ডাক্তারের কাছেও যায়ও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ডাক্তার ঘর ফাঁকাই ছিল। নিলয় যখন ডাক্তারের কাছে যায়, তখন দেখে ডাক্তার তার নার্সের সাথে অন্তরঙ্গ করতে ব্যস্ত। কিন্তু নিলয় সামনে আসে, ডাক্তার বলে ডেকে ওঠে। দুজন ঠিক ঠাস হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয়কে গালি দিয়ে বলে, এই শালা বা, তুই এখানে কেন? কুত্তার বাচ্চা, বের হ। ডাক্তার সাহেব, আমার সাথে চলুন, আমার মায়ের কি হয়েছে? তোর মাকে তুই দেখ, তুই যা এখান থেকে, আমি ব্যস্ত আছি। চলুন না আমার সাথে, আমার মা মরে যাবে। এই চুপ থাক, তোর মা মরলে মরবে, তাতে আমার কি? যা ভাগ শালা। নিলয় কয়ে ডাক্তার লাথি মেরে বের করে দেয়। এরপর দরজা আটকে দিয়ে নিলয়কে বাইরে ফেলে দিল। নিলয় মাটি থেকে উঠে দৌড়ে ওর মায়ের কাছে আসে। ওর মা বিছানা থেকে নিচে মাটিতে পড়ে আছে, রক্তে ওনার গা ভিজে গিয়েছে। নিলয় ওর মাকে বলে, মা, তোর কিছু হবে না, আমি এসে গেছি, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিলয় বাপ,
তুই ছোট, আমাকে কিভাবে নিবি? মা, তোর ভয় নেই? তোর ছেলের গায়ে অনেক শক্তি, তোকে কোলে করে নিয়ে যাবে। সারা দিনে একবেলা খাইতে পারিস, আর শক্তি হবে তোর গায়ে? হ্যাঁ মা, অনেক শক্তি। সন্তানের কাছে মা কখনো ভারী হয় না। তুই চল মা আমার সাথে। নিলয় কোনো কথা শোনে না। নিলয় ওর মাকে কোলে নেয়। কোলে নিয়ে বাইরে আসতেই নিলয়ের মা জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে নিলয়ের মা বলে, থাম বাবা, আমাকে এখানে রাখ। নিলয়ের মাকে নিলয়ে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখে। নিলয় জোরে জোরে ডাকতে থাকে সবাইকে। কেউ সাহায্য করতে আসেনি। নিলয়ের মা কাঁদতে কাঁদতে বলে, আজকে মরে যাচ্ছি টাকার অভাবে, কিন্তু তুই কখনো টাকার অভাবে মরবি না নিলয়। আমাকে কথা দে, তুই মরলে আমির হয়েই মরবি। আমাকে কথা দে, তুই অনেক বড় লোক হবি। বল। কথা দিলাম মা, এই দুনিয়াটাই আমার করে নেব। তুই চল মা ডাক্তারের কাছে, তোর কিছু হবে না। নিলয় কথাটা বলে ওর মাকে আবারও কোলে নিতে যায়। কোলে নিয়ে কয়েক পা হাঁটার পর নিলয় মা মা বলে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু নিলয়ের মা আর কোনো কথা বলে না। নিলয় ওর মায়ের দিকে তাকায়। ওর মা চোখ বন্ধ করে শুয়ে আছে নিলয়ের কোলে। নিলয় থেমে যায়, ওর মাকে রাস্তার একপাশে রাখে। কয়েকবার মা বলে ডেকে উঠে, সাড়া পায় না। তখনই বুঝতে পারে নিলয় ওর মা আর বেঁচে নেই। সে একাই ওর মায়ের দাফন করে। ওর মায়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে যে, মা, তোর কবরের মাটি ছুঁয়ে কসম নিলাম, আমি এই পুরো দুনিয়ায় আমার করে নেব। উপরওয়ালা ছাড়া আমাকে কেউ আটকাতে পারবে না। বাদশা হব আমি, আমির হয়ে দেখাবো। টাকার জন্য কষ্ট মরবো না। কসম মা তোর, আজ থেকে এই দুনিয়া আমার হতে যাচ্ছে। নিলয় কবরের কাছ থেকে চলে আসে। সে সোজা ওর ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন ওই চেম্বারে বসেছিল। নিলয়কে দেখে ডাক্তার বলে, এ বা, তুই এখানে কেন? বেছেলে যা এখান থেকে, টাকা ছাড়া আমি কাউকে দেখি না। নিলয় কোনো কথা বলে না। ওর কোমরে ছোট একটি হ্যান্ড ছুরি ছিল। নিলয় ধীর পায়ে ডাক্তারের দিকে এগিয়ে যায়। ডাক্তার নিলয়কে আরো গালি দিতে থাকে। নিলয় যখন ওর খুব কাছে যায়, তখন ডাক্তার নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয় মুচকি হেসে বলে, হা হা হা, রাস্তার যেখানে আনাগোনা সেখানে সামান্য চড় হিংসতাকে আমার হিংস করে দেওয়া ছাড়া আর কিছুই মরে না। তুই এভাবে কথা বলছিস কেন? হা হা হা, গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে নিলয় দা রকস্টার। নিলয় কথাটা শেষ করে কোমর থেকে ছুরি বের করে ডাক্তারের গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে ডান পাশ দিয়ে জোরে টান দেয়। গলা কেটে রক্ত ছিটকে বের হতে থাকে। কয়েক সেকেন্ড পর ডাক্তার মারা যায়। সেখানে থাকা কয়েকজন লোক নিলয়কে মারতে আসে। নিলয় পালায় না, কিন্তু সেখানকারই একটা ছোট্ট গ্যাংস্টার নিলয়ের সবকিছু দেখেছিল। সে তার দলের লোক বানানোর জন্য নিলয়কে তার গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে করে ওরা চলে আসে কিছুটা দূর। ওই গ্যাংস্টার মিজান নিলয়কে প্রশ্ন করে, নাম কি তোর? নিলয়। ডাক্তারকে সবার সামনে মারলে কেন? ডাক্তারকে যদি সবার সামনে না মারতাম তাহলে কেউ আমার নাম জানতে পারতো না। সবার সামনে মেরেছি যেন সবাই আমার নাম জানতে পারে। তুই তো দারুণ কথা বলিস। বলতো আমি তোকে কেন বাঁচালাম? আপনার নিজের জন্য। একজন খুনিকে কেউ এমনি এমনি বাঁচাই না, সে তার প্রয়োজনে বাঁচাই। তুই বেশ বুদ্ধিমান তো। তোর কথা বলার স্টাইল আমার পছন্দ হয়েছে। বল কি চাস? সারা দুনিয়া। মানে? হা 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 হা। এরপর নিলয় সেই গ্যাংয়ে যোগ দেয়। আস্তে আস্তে ছোট থাকা অবস্থায় সে হয়ে যায় ছোট গ্যাং লিডার। কিন্তু ওর প্রতিটা কাজেই সে কোনো গ্যাংয়ের লোকেদের নিয়ে যেত না, সে একাই থাকতো। এভাবে শুরু হয় নিলয়ের জীবন। তারপর আদনান সাহেব থামলেন। সবাই আদনান সাহেবের দিকে তাকিয়ে আছে। আদনান সাহেব আর কিছু বললেন না। এতক্ষণ ওনার মুখ থেকেই নিলয়ের কথা শুনছিল সবাই। নেহা প্রশ্ন করে, নিলয় কি আর বড় কোনো গ্যাংয়ের সাথে জয়েন করেছিল? এ ব্যাপারে পরে কোনো একদিন বলবো। আমার রেস্ট নিতে হবে, আসি। আদনান সাহেব ভিতরে চলে গেল আর নেহা সোফাতে এসে বসলো। নেহার কেন জানি না মাস্টার নিলয়ের ওপর বেশ ইন্টারেস্ট। সেও কিন্তু নিলয়কে খোঁজে, আর নিলয়কে খোঁজার একটা বিশাল কারণও আছে তার। কিন্তু নিলয়কে তো এই শহরে কেউ চেনে না, দেখেওনি। এমনকি তার বাবাও নিলয়কে দেখেনি। নিলয়কে তার লোক ছাড়া কেউ দেখেনি, আর যে দেখেছে কেবল নিলয়ের নামটাই জানে। নিলয় তাহলে এখন কোথায় আছে? নেহা ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। আবিরও তার রুমে এসে বসে। সেই বেশ ছোট ছোট দাড়ি, চুলগুলো সামান্য এলোমেলো, তবে পারফেক্ট আছে।
কালকে থেকে ওর ভার্সিটি আছে, সে একাই চলে যাবে ভার্সিটিতে। আবির ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই বেশ জোর গলায় শুনতে পাই আবির, সবাই শোনো, আবির আমার কাজের লোক, তাই আমি তাকে প্রতিদিন বিশেষ একটি কাজের জন্য ছুটি দিয়ে দেব। সে তার কাজ শেষ হলে সে এখানে চলে আসবে, সো তাকে যেন কেউ কিছু না বলে। আমি ভার্সিটিতে গেলাম। নেহা কথাগুলো বলে চলে যায়। আবির মনে মনে হাসে, যাক কথা মতো নেহা ওকে ভার্সিটিতে যেতে দিচ্ছে। আবির রেডি হয়, বের হতে যাবে, তখনই ওর ঘরে পরি এসে ঢোকে। পিচ্ছি মেয়েটার দিকে তাকিয়ে আবির খেয়াল করে পরির মুখটা অনেকটা শুকনো, গালে চড়ের দাগও আছে। তোর মুখ এমন শুকনা কেন? পরি কোনো কথা বলল না, সে আবিরের বিছানায় যেয়ে বসলো। পিচ্চিটা নিচের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপা অনেক অসুস্থ। কি হয়েছে? জানি না, আজকে মেলা রাত কইরা যখন বাসায় আইছে দেখলাম একটা গাড়ি থাইকা আপারে বাড়ির সামনে ফালাইয়া দিয়া গেছে। মিষ্টি আপা সেইখানেই পইরা ছিল, আমি যাইয়া তাকে বাড়িতে আনি। ওর নাকি সারা গায়ে ব্যথা। আপার কাছে একটা ব্যাগও ছিল, ব্যাগে অনেক টাকা দেখছিলাম, ইচ্ছে করছিল টাকাটা একটু হাতে নি, কিন্তু আমার মা কইছে আমার আপার থাইকা যেন টাকা না নি, তাই হাত দিই না। আপার এখন অসুস্থ হইয়া বিছানায় পইরা আছে। ওহ, তোর মুখে দাগ কেন? হৃদয় স্যার করছে, সকালে আমারে ডাকছিল ওনার ঘরে চা নিয়ে যাইতে, আমারে কাছে ডাকে, আমি যাই নাই দেখা আমার এসে চর মারে। রাগে সারা গায়ের লোম দাঁড়িয়ে যায় আবিরের। পায়ের ওপর হাত দিয়ে কয়েকবার কিল দিল ও আস্তে করে। আবির পরীর দিকে তাকায়, পরী কাঁদছে না, তবে মন খারাপ করে বসে আছে। আবির পরীকে বলে, চিন্তা করিস না, হৃদয়কে একদিন আমি আর তুই মিলে অনেক মারবো। ওর সাথে তুমি পারবে? পারবো না কেন? উনি অনেক খারাপ লোক, তুমি তো ভালো লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে কি তোর ভালো লোক মনে হয়? হ্যাঁ, অনেক ভালো লোক তুমি, আর খারাপদের সাথে ভালো লোকেরা পারে না। আবির হাসতে থাকে, আবারও নিজেকে আয়নাতে দেখা শুরু করে। মনে মনে প্রশ্ন করে নিজেকে, আমি কি দেখতে আসলেই ভালো মানুষ? কি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁধে পুরোনো ছোট ব্যাগ, চোখে চশমা, ফুল হাতা শার্ট, তবে শার্টের হাতার কাপড় সব খুলে দেওয়া, কালো একটি প্যান্টের সাথে ফিতের স্যান্ডেল। ভদ্র ছেলের মতো ধীর পায়ে মাথাটা নিচের দিকে করে হেঁটে যাচ্ছে আবির। ভার্সিটিতে সে এর আগে কোনো দিন আসেনি, হাঁটছে আর মাঝে মধ্যে সে চারপাশে তাকাচ্ছে। নিজেকে কেমন এলিয়েন বলে মনে হচ্ছে ওর কাছে। সবার গায়ে আধুনিক পোশাক, সবাই অনেক স্মার্ট। কেউ কেউ ভার্সিটির মধ্যে স্টাইল দিয়ে সিগারেট খাচ্ছে, আবার কেউ বা মেয়েদের সাথে বেশ ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছে। আবির হাঁটতে থাকে, হঠাৎ অনুভব করে ওর পায়ে কাগজের দলা পাকিয়ে কে যেন সেটা গায়ে ছুঁড়ে মারছে। আবির পিছনে তাকায়, দেখে জিশান, তমাল, মামুন সহ আরো দুইজন, মোট 5 জন ছেলে দাঁড়িয়ে আছে আর কাগজ ছুঁড়ে মারছে জিশান, তমাল আর মামুন। আবির ওদের দেখে চোখ সরিয়ে সামনে ঘুরে চলে আসবে, তখনই ডাক দেয় জিশান, ওই চাকর এদিকে আয়। আবির দাঁড়িয়ে পড়ে, জিশান নাম ধরে ডাক দেয়। আবির সেদিকে যেতেই জিশান বলে, কিরে চান্দু, 2 বেলা খাস কাজ করে, কিন্তু তোর বডি অ্যাটিটিউড বাদশা, রাজাদের মতো কেন? ভাই দেখেন, আমার সাথে আপনার কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমার সাথে এমন করছেন? ঠাস, জিশান আবিরের গালে চড় দিল। আবির জিশানের মুখের দিকে তাকায়। জিশান বলল, নে চর মারছি, এবার তো আমরা তোর শত্রু, তাই না? শোন বাল, এখানে মানে এই ভার্সিটিতে এমন কেউ নেই যে জিসানের কথা মতো উঠে না বা বসে না। সবাই আমার কথা শুনে। আমি এই ভার্সিটির নেতা, বাদশা, দ্য পাওয়ার অফ মাই ড্যাড, এমএলএ আমার বাপ। কালকে নেহাদের বাড়িতে আমার কথা শুনিস নি, যদিও নেহা বলেছে তোকে সবার সামনে যেন কিছু না বলি, মানে ভার্সিটিতে যেন কিছু না বলা হয়। সমস্যা নাই, কিছু বলবো না। একটা কাজ করে দে, ওই যে একটা মেয়ে যাচ্ছে, ভার্সিটির প্রিন্সিপালের মেয়ে, এর পিছনে যেয়ে জোরে থাবা দিবি, যা। আবির দাঁড়িয়ে থাকে, একবার আস্তে ধীরে হেঁটে যাওয়া 4টে মেয়েদের দিকে তাকালো আবির। জিশান এসে আবিরের শার্টের কলার ধরে টানে। আবির জিশানের হাত ধরে বলে, ভাই একটা অনুরোধ, আমার কলার ধরবেন না, আমাকে প্লিজ আমার মতো থাকতে দিন। এটা তোর নেহার বাড়ি না, বুঝলি? এখানে আমার কথা শুনে সবাই আমার কথা অনুযায়ী চলে। দেখতে চাস? ওই রাম ছাগল এদিকে আয়। একটা চিকনা গোছের ছেলেকে ডাক দেয় জিশান। ছেলেটা জিশানের সামনে আসে, জিশানের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। ছেলেটাকে বলে, নাম কি তোর? অভি। কোন ইয়ারে পড়িস? ফার্স্ট ইয়ার। আমাকে চিনিস? আপনার নাম জিসান, ভার্সিটির কমিটির নেতা আপনি? গুড, প্যান খোল। আচ্ছা।
অভি নামের ছেলেটা আচ্ছা বলে জিশানের দিকে এগিয়ে যেয়ে জিশানের প্যান্ট খুলতে যায়। তখনই জিশান অভির গালে চড় দিয়ে বলে, শালা মাথার চোদ, তোকে আমার প্যান্ট খুলতে বলেছি, তোরটা খোল। অভি আর কিছু বলল না, প্যান্ট খুলতে শুরু করে দিয়েছে। জিশান থামিয়ে বলে, যা এখান থেকে। অভি তাড়াতাড়ি দৌড়ে সেখান থেকে চলে যায়। জিশান এবার আবিরের কাছে আসে, আবিরকে বলে, ইটস জিসান পাওয়ার, বুঝলি? সো বুঝতেই পারছিস আমার কথা না শুনলে কি হবে তোর। এবার থানার ওসির মেয়ে আসবে, টাইট জিন্স পরবে, সোজা যাবি ওর পেছনে জোরে থাবা দিয়ে তাকে বলবি, ইস কি টাইট ফিগার। যা, কোনো কথা বলবি না, দে তোর বেগ দে। আবিরের থেকে রিজভি নামের একটা ছেলে এসে আবিরের ব্যাগ কেড়ে নিয়ে তমালকে দেয়। তমাল মাটিতে ফেলে দিয়ে আবিরকে বলে, যা ভাই, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। দেখুন, আপনারা অন্যায়ভাবে র্যাক দিচ্ছেন, আপনাদের পুলিশ দেওয়া দরকার। তোর পুলিশ আমাদের বাল ছিবে, বুঝলি? মাথার চোখ, তোকে না যেতে বললাম? আর একটা কথা বললে তোকে এখানে কাপড় খুলে দাঁড় করিয়ে রাখবো শেষ ক্লাস অব্দি। এটা আমাদের ক্যাম্পাস, আর আমরা এখানে পাওয়ারফুল লোক। আবির কিছু বলল না, গেটের দিকে তাকায়। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আবির জিশানদের দিকে তাকায়। জিশান ইশারায় বলল, ওটাই ওসির মেয়ে মিলি। আবির মিলির দিকে এগিয়ে যায়। মিলি চোখে কালো চশমা, টাইট জিন্স আর টি শার্ট পরে আসছে। আবির মিলির সামনে এসে দাঁড়ায়। আবিরকে এভাবে দেখে মিলি বলে, কি ব্যাপার, আপনি কে? এভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? আবির কিছু বলে না, একটু ঘুরে জিশানদের দিকে তাকায়। জিশানেরা হাসতে থাকে আর কাজটি করার জন্য জোর করে। আবিরকে চুপ থাকতে দেখে মিলি পাশ কেটে চলে যাবে, আর ঠিক সে সময় আবির মিলির পিছনে জোরে হাত দেয়। মিলি সাথে সাথেই দাঁড়িয়ে যায়। আবিরের দিকে ঘুরে সাট সাট করে দুইটা চর বসিয়ে দিয়ে বলে, বেয়াদব ছেলে, তুই আমার গায়ে হাত দিলি কেন? ওই, কে আছিস? আবির চোখটা বন্ধ করে নিল। চোখ মেলে দেখেই অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, তবে সবার সামনে দাঁড়িয়ে আছে জিশানেরা। এমন সময় বেশ ভিড় ঠেলে নেহার সামনে আসে। আবিরকে মিলির পাশে দেখে নেহা প্রশ্ন করে, কি হয়েছে মিলি, তুমি কাঁদছো কেন? আপু, এই ছেলেটা আমার সামনে এসে পথ আটকে দাঁড়ায়। আমি ঘুরে চলে আসতে যাব, তখনই ও আমার পিছনে। আর বলিস না নেহা, এই ছেলেটা নতুন আসছে, এসেই ঝামেলা পাকিয়েছে। কি করা যায় বলতো? মিলি, ওকে কয়েকটা চর বসিয়ে দাও। আমি বাবাকে ফোন করেছি, বাবা এখনই আসবে। ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। না মিলি, যেহেতু ছেলেটা নতুন, ভুল করেছে, তাকে মাফ করে দাও, আমি শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যাও, আমরা দেখছি। মিলি চলে গেল। নেহা আবিরের সামনে এসে দাঁড়ালো। আবিরের কালে একটা চর দিয়ে বলল, শালা হারামি, তোর মতো বেয়াদব খুব কম দেখেছি আমি। কালকে তুই আমাকে লাভ লেটার লিখেছিস, সেটা পছন্দ হয়নি দেখে আজকে আরেকজনের সাথে। ছি, তোর চরিত্র এত জঘন্য কেন? আমার সামনে তুই ভার্সিটিতে থাকাকালীন আসবি না, কুত্তা কোথাকার। আর জিসান, থ্যাঙ্কস, তুই মেয়েটার বিপদের সময় এগিয়ে এসেছিস। আরে নেহা, এসব কোনো কথা হলো? আমি তো সর্বদা সবারই হেল্প করি, অন্যায় সহ্যই করতে পারি না। এই জন্যই তো তোকে এত বেশি ভালো লাগে। হৃদয় ভাইয়া কই? ওর তো লাস্ট সেমিস্টার, বেটা ক্লাসও করে না। আয় ক্লাসের দিকে। আচ্ছা তোরা যা, আমি আসছি। জিশান আবিরের কাছে আসে। আবিরের কাঁধে এক হাত রেখে আর এক হাত দিয়ে মাথার চুল নাড়িয়ে দেয়। তারপর চোখ থেকে চশমাটা খুলে নিয়ে জিশান তার শার্টের কোনা দিয়ে মুছে আবার আবিরের চোখে পরিয়ে দেয়। চশমাটা পরানো শেষ। জিশান হাসি হাসি মুখ নিয়ে আবিরকে বলে, শোন, ভার্সিটিতে নতুন, জানিসই না এখানে পলিটিক্স আছে। এখানে যাদের পাওয়ার আছে তারা পাওয়ার দেখায়, আর যাদের নেই তারা তোর মতো করে মার খায়। তোকে নেহার কাছে খারাপ করলাম কেন জানিস? যেন ওর মনে বিশ্বাসযোগ্য হয়ে কেবল আমিই থাকবো, অন্য কেউ না। ভালোভাবে চলবি, প্রবলেম হলে বলিস, ঠিক আছে বাবু? জিশান হাসতে হাসতে চলে যায়। আবির জিশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির মনে মনে বলে, পাওয়ারফুল পিপল সেট পাওয়ারফুল প্লেসেস। আবির মুচকি হাসলো। মাটিতে পড়ে থাকা ব্যাগটি কাঁধে নিয়ে ওর ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাস প্রায় শুরু হয়ে গেছে। আবির কোনো রকমে ক্লাসের সামনে দৌড়ে আসে। প্রথম ক্লাস নুসু ম্যামের। নুসু ম্যাম বেশ রাগী আর কড়া প্রকৃতির। সাইকোলজির একজন বিশাল জ্ঞানী মানুষ। উনি পড়াচ্ছিলেন। মানুষের রাগ কেন হয়? রাগের ফলে আমরা যা করি সেটা বারবার না হলেও প্রায়শই সবসময় ভুল হয়। কেন? ক্লাসের প্রথম স্টুডেন্ট বলে, ম্যাম, আমরা রাগ করি মস্তিষ্ক আমাদের ইচ্ছেকে প্রাধান্য না পাওয়ার সূচনায়। বাকি স্টুডেন্ট এসবে সাই দিল, কিন্তু কেন জানি না নুসু ম্যামের পছন্দ হয়নি। তাই তিনি আবার প্রশ্ন করেন, তবে এবার আর কেউ উত্তর দেয় না। নুসু ম্যাম সবাইকে যখন বকা দেবে তখনই আবির এসে দরজার কাছে দাঁড়ায়। আবিরকে দেখে ম্যাম বিরক্তি নিয়ে তাকায়। তারপর,
প্রশ্নে তেমন জোৎসাহ জবাব কেউ দিতে পারেনি। এই জন্য ম্যাম সবাই টাকার মূল্যবান কথা দিতে থাকে। ঠিক সে সময় দরজার কাছে এসে আবির বলে ওঠে, ম্যাম, আমার নাম আবির। আমি নতুন স্টুডেন্ট। ক্লাসে আসার সময় একটু ঝামেলা হওয়াতে দেরি হয়ে গিয়েছে। ভিতরে আসতে পারি? আবিরের এমন কথা শুনে সবাই দরজার দিকে তাকায়, তবে মনে মনে সবাই একটু খুশি। এর কারণ হলো ম্যামের শাস্তি থেকে আপাতত তারা মুক্ত। এই আবির নামের ছেলেটার জন্য। সেকেন্ড বেঞ্চে বসা নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এমনকি জিশানও চেয়ে আছে আবিরের দিকে অবাক চোখে। এর কারণ আবির তাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সবাই কিছুক্ষণ আবিরের দিকে চুপটি করে চেয়েছিল। পরক্ষণে সবার মধ্যে বিশাল চাপা হাসির রোল পড়ে যায়, কারণ আবির যে গেটআপে ভার্সিটিতে এসেছে, ভার্সিটির কেরানিও আবিরের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে আছে। আর এমন ড্রেস আপ পাগলাদের হাব ভাব দেখে সবাই হো হো করে হেসে ওঠে। ম্যাম চিৎকার করে সবার হাসি থামাতে বলে। আবিরের দিকে ম্যাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আবির ভয়ে হালকা মাথা নিচু করে নিল। তোমার এমন ড্রেস আপ কেন? আর কি কোনো পোশাক নাই? শার্টের হাতায় ময়লা, প্যান্টের একপাশে ধুলো, আর জুতোর অবস্থাটাও বেশ খারাপ। চুলগুলো এমন করে রেখেছো কেন? বনগরুর মতো হয়ে ক্লাসে আসছো তুমি। আসলে ম্যাম, আমার আর কোনো ভালো পোশাক নেই। এইটাই তোমার ভালো পোশাক? এই ছেলে, জানো তোমার এই ভালো পোশাক দেখে বমি চলে আসার মতো অবস্থা, পুরো ডিসগাস্টিং। আবির চুপ। ক্লাসের স্টুডেন্টরা সবাই মুচকি হাসছে। ভেতরে আসতে পারো, তবে আগে আমার বোর্ডে লেখা প্রশ্নের উত্তর দাও। আর যদি পারো তবে ভেতরে এসো, সবার শেষ বেঞ্চে যে বসবে। ম্যাম, যেখানে আমি সঠিক আলোচনা করতে পারলাম না প্রথম বয় হয়েও, আর এই আলু ভর্তা মার্কা দেখতে ছেলেটা এমন করে উত্তর দিবে, হাসি পাচ্ছে খুব। সবাই আবার হাসতে থাকে। আবির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ম্যাম আরো বিরক্ত হয়ে আবিরকে কিছু বলতে যাবে, তখনই আবির বলে, ম্যাম, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আপনি চাইলেই যে কাউকে নিজের মতো করে রাখতে পারবেন না, বা নিজেকে সবসময় একই রকম রাখতে বা থাকতে পারবেন না। ঘড়ির কাঁটার মতো প্রতিটা মানুষের পরিবর্তন হতে থাকে, আর এই পরিবর্তনের ধারা মানুষের মস্তিষ্কে আলাদা আলাদা ভাবে প্রেজেন্টেশন করে। সময়ের সাথে সাথে আপনার মধ্যে রাগ, ভালোবাসা, অভিমান, ইমোশন, অনেক আবেগ তৈরি হয়। আর সবচাইতে যেটা তৈরি হয় সেটা হলো চাহিদা। মানুষ যত পরিবর্তন হবে, মানুষের চাহিদাও তত বেশি পরিবর্তন হতে থাকবে। আর চাহিদা বিশাল হলে না পাওয়ার দিকটাও বাড়তে থাকে, আর তার উপর ভিত্তি করে রাগ তৈরি হয়। রাগ মূলত প্রকাশ পায় প্রিয় মানুষদের উপর। কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি, আপনি যতটা রাগ হিংসা প্রকাশ করেন আপনার স্টুডেন্টের উপর, তার থেকে বেশি আপনি তাদেরকে ভালোবাসেন। কারণ ভালোবাসার মানুষদেরই উপরই তো রাগ প্রকাশ করা হয়। আবিরের কথা শুনে ম্যাম চোখ বড় করে তাকায়। কেউ ধারণাও করেনি আবির এমন করে উত্তর দেবে। বিশেষ করে ম্যামের আবিরের এমন কথাগুলো অনেক বেশি ভালো লেগেছে আবিরের দিকে। এবার তিনি বেশ স্বাচ্ছন্দ্য দৃষ্টিতে তাকায়। আবির মাথা নিচু করে আবিরকে বলে, ভেতরে আসো। আবির আর বাইরে দাঁড়ায় না, কারো দিকে না তাকিয়ে সোজা সবার শেষ বেঞ্চে যে বসে। ও ব্যাগটা বেঞ্চে রাখতেই দেখে বসার জায়গাতে অনেক ধুলো, কারণ এইটাই শেষ বেঞ্চে কেউ বসে না। আবির ব্যাগ দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে নিল। বেঞ্চে বসে আবির সামনে তাকায়, দেখে নেহা ওর দিকে তাকিয়ে আছে, জিশানও তাকিয়ে আছে আবিরের দিকে। জিশানের মাথায় শয়তানি একটা বুদ্ধি আসে। সে কেন জানি না আবিরকে সহ্য করতে পারছে না। আবির দেখতে খ্যাত হলেও আবিরের মধ্যে একটা অন্যরকম অ্যাটিটিউড আছে, যা জিশান বুঝতে পারলেও আন্দাজ করতে পারছে না কিছুই। ক্লাসে সবাই মনোযোগ দিয়ে নসু ম্যামের লেকচার শুনছেন, আর নসু ম্যাম সবটাই ইংরেজিতে লেকচার দিচ্ছেন। আবির জানালা দিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ছোট ছাগলের বাচ্চা ক্যাম্পাসের একদম শেষ দিকে দৌড়াচ্ছে, তবে একে অপরের পিঠে ওঠার চেষ্টা করছে, আর একজন করে সেখান থেকে দৌড়ে সরে যাচ্ছে। আবির এসব দেখে মুচকি হাসতে থাকে, আর ওদিকে ম্যামের আবিরের এমন অকারণে হাসিটার চোখ এড়ায় না। তিনি জোরে আবিরকে ডাক দিলেন, ওই ময়লা ডাস্টবিন। আবির। ম্যামের কথা শুনে ক্লাসে থাকা বাকি সবাই জোরে হেসে উঠল। ম্যামও হাসতে থাকে। আবির তাড়াতাড়ি বসে থেকে উঠে দাঁড়ায়। আবির ভীত দৃষ্টিতে ম্যামের দিকে তাকায়। ম্যাম রাগী চোখে তাকিয়ে বলল, এই তুই আমার লেকচার না শুনে বাইরে কি দেখছিস? ম্যাম, ছাগল ছানার খেলায় দেখেছিলাম। কি মানে কি? আমার লেকচার কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো? আমার লেকচার শোনার জন্য স্টুডেন্টরা ক্লাস মিস করে না, আর সেই তুমি কিনা আমার লেকচারের সময় অমনোযোগী। ম্যাম, আমি যদি অমনোযোগী না হতাম তবে আমার দিকে আপনি কখনো খেয়াল করতেন না।
ম্যাম চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। ম্যাম ধরেই নিয়েছে আবির একটা জোকার, সে কেবল লোক হাসাতে এখানে এসেছে, কারণ ওর প্রতিটা কথা আর কাজে হাসি ছাড়া কিছুই নেই। ম্যামকে আবির বলে, ম্যাম সরি, আসলে আমি ইংরেজি বুঝি না, তাই যত মনোযোগ দিই না কেন ক্লাসে আমি কিছুই বুঝতে পারবো না। এই জন্য বাইরে তাকিয়েছিলাম, যদি বাংলাতে বোঝাতেন অনেক বেশি ভালো হতো। শাট আপ বেয়াদব ছেলে। এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট ইংরেজি জানে, তোমার মতো গাওয়া মার্কা ছেলে ইংরেজি জানে না। ফাজিল কোথাকার। যাও ক্লাস থেকে বের হও। ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো। ভার্সিটিতে পড়া ছেলে, সে নাকি ইংরেজি জানে না। কান ধরে দাঁড়াতে লজ্জা করবে না? যাও রুম থেকে বের হও। আবির ক্লাসরুম থেকে বের হয়, ক্লাসের সামনে এসে কান ধরে দাঁড়ায়। অনেক ছেলে মেয়ে বেশ কয়েক বছর পর এমন একটা দৃশ্য ইউনিভার্সিটির মধ্যে দেখতে পেল। সবাই হাসছে, আবির সেটা বুঝতে পারছে না। আবিরের কোনো অপরাধ বোধ নেই, সে বরং এটা আরো বেশি এনজয় করছে। এদিকে আদনান সাহেবকে ডাকা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে। 3 জন পুলিশ বসে আছে আদনান সাহেবের সামনে। আদনান সাহেব চাই চুমুক দিলেন। ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র পুলিশ আদনান সাহেবকে প্রশ্ন করলেন, নিলয় ছোট থেকে গ্যাংয়ে জয়েন করার পর কি হয়েছিল, এরপর বলুন। আদনান সাহেব তার বইয়ের সবটাই লিখেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ বইয়ের লেখা দেখে সব ব্যান করে দেয়। একটাই মূল কপি ছিল আদনান সাহেবের কাছে, আর তিনি সব সত্যতা গ্রহণ করেছিল নিলয়ের এলাকাতে যে। কিন্তু আদনান সাহেব নিলয়কে দেখেনি। আদনান সাহেব বলতে শুরু করেন, নীলয়ের একটা ইচ্ছে ছিল, সে আমির হবে, আর তাই নিলয় কোনো ছোটখাটো আমিরকে কখনো মারত না। ওর একটাই কথা ছিল, পাওয়ারফুল পিপল স্টেট পাওয়ারফুল প্লেসেস। তাই নিলয়ের রুলস হলো, সে এমন এমন জায়গাতে যাবে যেখানে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন লোকজন থাকে, আর সে তাদেরকে মেরে সেখানকার ক্ষমতা আর টাকা নেওয়াটাই টার্গেট করে। আদনান সাহেব, আপনি নিলয়ের ব্যাপারে বলতে অনেক দূর চলে গেছেন। প্রথম থেকে বলুন, সে ডাক্তারকে খুন করে ছোট্ট গ্যাংয়ে প্রবেশ করে এরপর কি হয়েছিল? আদনান সাহেব চা খেলেন। অফিসারদের দিকে তাকিয়ে নিলয়কে একবার বেঞ্চের ওপর 2 হাত দিয়ে একটু ঝুঁকে আরাম করে বসে নিলেন। মনে মনে নিলয়ের কথা ভাবছেন তিনি। আবার বলা শুরু করলেন, নিলয় সেখানে ছোট একটি গ্যাং তৈরি করে। নিলয়ের মতো সেখানে আরো বাচ্চারা ছিল। সেই বাচ্চাদের লিডার হয়ে যায় নিলয়, আর ওর সাথে থাকে মামুন, সিয়াম আর অর্ক। নিলয় কোনো টাকা লুট করে এসে চেয়ারে বসতো, আর বাকিরা যখন ওকে ভাই বলে ডাকতো তখন সে শব্দ করে হেসে দিত। এ ছিল একটা নেশার মতো, আর সেই নেশাতে নিলয় বারবার পড়তো। তবে নিলয়ের আরো একটা নেশা ছিল, আর তা হলো বই পড়া। সে নিজে দায়িত্বে নিজেই পড়াশোনা শিখতো, হবে তা রাতের অন্ধকারে চুপি চুপি, কাউকে বুঝতেও দিত না সে পড়তো। কথায় আছে না, চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। এই জন্য নিলয় নিজেই পড়াশোনা শেখে নিজের মতো করে। একদিন নিলয়, মামুন, সিয়াম আর অর্ক টাকা লুট করে নিজেদের আস্তানায় ফিরে আসে। এসে দেখে সেখানে অনেক ভিড়। ওদের গ্যাংয়ের সব ছেলে বড় মানুষেরা এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে। নিলয়েরা পিছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর জানতে পারে এমপি সাহেব এসেছেন। নিলয়কে যে বাঁচিয়েছিল, মানে মিজানের কাছে আসে এমপি মানিক। মানিক ছিল এমপিএ ও বড় গ্যাং লিডার, আর সেদিন বদলি হয়ে আসা নতুন পুলিশ অফিসার এমপিকে ধরে নিয়ে যেতে চাইছিল। মানিক মিজানের কাছে আসে, মিজানকে বলে, তুই পুলিশ অফিসারকে মেরে ফেল। কিন্তু মিজান সেটা করতে ভয় পাচ্ছিল, কারণ পুলিশকে জেলার লোক পাঠিয়েছে, কিছু হলে ওদেরকে আগে এসে ধরবে। মিজান না করে দেয়। তখন মানিক বলে, এখানে থাকা এমন কেউ আছে যে ওই পুলিশকে মারতে পারবে? চারপাশে থাকা সব লোক চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। অফিসার কেউ কোনো কথা বলছে না। মানিক আবার মানে কারো তোদের মধ্যে কেউ নেই যে অফিসারকে মারতে পারবে? কেউ আছে? ইয়েস আই এম, আমি আছি। সবার শেষে থাকা নিলয় হাত তুলে দাঁড়ায়। ওর সামনে থাকা সব লোকেরা সরে যায়। মানিক নিলয়ের দিকে তাকালো। মানিকের সাথে থাকা লোকজন জোরে বলল, এই পিচ্চি, তুই মারবি অফিসারকে? নিজে ঠিকমতো পিস্তল ধরতে পারিস তো? নিলয় ধীর পায়ে হেঁটে আসে মানিকের সামনে। মানিকের সামনের টেবিলে একটা পিস্তল রাখা। নিলয় সেই পিস্তল তুলে পিস্তলের উপর টান দিয়ে গুলি লোড করে। মানিকের সাথে থাকা লোকটার কপালে টার্গেট করে। কিছু বোঝার আগেই ট্রিগারে চাপ দেয় নিলয়। একটা গুলি যেয়ে লোকটার কপালে লাগে। সে ছিটকে পড়ে যায়, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিলয় পিস্তলটি আগের জায়গাতে রেখে দিয়ে বলে, পিস্তল কেবল ধরতে পারি না, চালাতেও পারি। মানিক আর মিজান বোকার মতো নিলয়ের দিকে তাকিয়ে থাকে। মানিক ওর কাছে ডাকে, কাঁধে দিয়ে বলে, তোকে দিয়েই কাজ হবে। পুরো শহর তোর কবজাতে চলে আসার গন্ধ পাচ্ছি বাচ্চা। নে পিস্তল, যা শালাকে মেরে দে, সাথে লোকজন নিয়ে যা। ए सर, निलॉय का स्टाइल ना हो, पूरी हीरो का स्टाइल। मैं तो गैंगस्टर नहीं हूँ, बिकॉज
वो जो गैंग लेकर आता है ही गैंगस्टर, और जो अकेला आता है वो जो नीलोय द रॉकस्टार। हा हा हा। নিলয় মানিকের থেকে চলে আসে, তবে নিলয়ের সাথে মামুন, সিয়াম আর অর্কও যায়, কারণ নিলয় তাদেরকে অফিসারের লোকেশন সম্পর্কে জানবে। নিলয়কে মামুন প্রশ্ন করে, ভাই পুলিশ কাকুকে কি ফাঁকা জায়গাতে আনবো? না। কেন? মারতে কোনো অসুবিধা হবে না। পুলিশকে মারবো বাজারের মধ্যে সবার সামনে, কারণ সবাই দেখবে নিলয় কোনো পুলিশকে মারছে, আর তখন আমাকে সবাই ভয় পাবে। নিলয় সবার সামনেই মারতে ভালোবাসে, একলা অন্ধকারে নয়। আদনান সাহেব থেমে যায়, কাঁদতে থাকেন তিনি। অফিসারদের একজন দৌড়ে পানি এনে দেয় আদনান সাহেবকে। আদনান সাহেব পানি খেয়ে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পুলিশেরা সবাই এক রুমে এসে চারপাশ ঘিরে রেখে নিলয়ের গল্প শুনছিল। আদনান সাহেবের এতক্ষণ তা খেয়াল করেনি। ওদিকে আবিরকে দেখে সবাই হাসছে। ম্যামের ক্লাস শেষ হয়। ম্যাম ক্লাস থেকে বের হয়ে আবিরকে আরো কিছু বকা দিয়ে চলে যেতে বলে। আবির ক্যাম্পাসের একটি গাছের নিচে এসে বসে। চারপাশে তাকাই ও। ওর ক্লাসেরই কয়েকটা ছেলে মেয়ে ওর দিকে তাকাচ্ছে আর হাসছে। আবিরের সেদিকে কোনো খেয়াল নেই। সে যখনই বসা থেকে উঠবে দেখে অনেকগুলো বাইক আর কালো রঙের বেশ কয়েকটা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করছে। আবির সহ ভার্সিটির সবাই সেদিকে তাকিয়ে আছে। সবার কাছেই দামি বাইক, প্রতিটা বাইকে 2 জন লোক। বাইকের সংখ্যা 10টা আর গাড়ির সংখ্যা 3টে। গাড়িগুলো ক্যাম্পাসের একদম মাঝখানে এসে থামলো। প্রথম গাড়ি থেকে সিকিউরিটি নামলো। ওরা এসে মাঝখানের গাড়ির দরজা খুলে দিল। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামছে, পিছনে মিডিয়ার লোক। তবে বাইকে থাকা লোকগুলো তাদেরকে আটকে রেখেছে। রাষ্ট্রপতির সাথে আরো 2 জন লোক নামলো, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলে আর মেয়েটা 2 জনের বয়সটা প্রায় সেম মনে হচ্ছে। রাষ্ট্রপতি আসাতে ভার্সিটির প্রিন্সিপাল এমনকি কমিটির সব লোক এসে সামনে হাজির। আবির এইসব দেখে মুচকি হাসলো, মনে মনে বলল, পাওয়ারফুল লোক বড় জায়গাতেই তো থাকে। প্রিন্সিপাল স্যার গাড়ির সামনে এসে দাঁড়ায়। রাষ্ট্রপতি সাকিব আহমেদ বলে, আসলে স্যার আমি এসেছি আমার ছেলে মেয়েকে এখানে অ্যাডমিট করতে, নিজেই চলে এলাম। রাষ্ট্রপতি সাকিব আহমেদের কথা শুনে প্রিন্সিপাল স্যার সাদরে ওনার ছেলে মেয়েদের গ্রহণ করলেন। আবির দূরে বসেই এইসব কিছু দেখছে। ছেলেটার নাম জয় আর মেয়েটার নাম নিধি। 2 জনেই বেশ স্টাইলিশ। প্রিন্সিপাল স্যারের কাছে সাকিব সাহেব ওদেরকে দিয়ে চলে যায়। অবশ্য যাওয়ার আগে একটা বাইক রেখে যায়। জয় আর নিধি স্যারের সাথে যেতে থাকে। আবির এইগুলো দেখতে দেখতে সময় পার করে। ভার্সিটি থেকে বের হয় আবির। উদ্দেশ্য নেহাদের বাড়ি, যদিও নেহা আগে চলে গিয়েছে। আবির রিক্সা ঠিক করে গন্তব্যে যেতে থাকে। আদনান সাহেব পানি খেয়ে নিল। জোরে কয়েকটা শ্বাস নিলেন তিনি। টিভিতে ওনার ইন্টারভিউ দেখানো হচ্ছে সরাসরি। সবাই নিলয়ের গল্প শুনছে। আদনান সাহেবকে প্রশ্ন করে একজন পুলিশ, তারপর কি হলো? নিলয় সেই অফিসারকে কি মারতে যায়নি? আদনান সাহেব অফিসারের দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দিলেন নিলয় যা বলে তাই করে। আদনান সাহেব বলতে লাগলেন, নিলয় কখনো তার কাজকে অসমাপ্ত রাখে না। হয় সে মরে, না হয় মারেই, কারণ তার কাছে নিজে মরবে এমন কোনো অপশন ছিল না। নিলয় বাজারে এসে পৌঁছায়, একাই ছিল। অফিসারের চেনা মুখ। নিলয় তাকে চিনে নিয়েছে। সে অফিসারের সামনে এসে দাঁড়ায়। অফিসার নিজের গাড়িতে উঠতে যাবে। নিলয় ওর গাড়ির সামনে এসে দাঁড়ালো। নিলয়কে দেখে অফিসার বলল, এই সামনে থেকে সর, দাঁড়িয়ে আসছিস কেন? যা সর। নিলয় ওভাবেই দাঁড়িয়ে থাকে। নিলয় মাথা নিচু করে দাঁড়ানোর ফলে ওর মাথার বড় বড় চুল মুখের উপর চোখগুলো ঢেকে রাখে। অফিসার নিলয়ের সামনে আসতে থাকে আর বলে, এই শালা শুয়োরের বাচ্চা, সামনে থেকে যা, হারামি। পুলিশটি ওর কাছে আসে, হাতে থাকা লাঠি দিয়ে নিলয়কে মারতে যাবে। তখনই নিলয় কোমর থেকে পিস্তল বের করে পুলিশের বুকে পর পর 2টা গুলি করে পিস্তল ফেলে সেখান থেকে দৌড়তে থাকে। অফিসারের সাথে থাকা বাকি পুলিশগুলো নিলয়কে তাড়া করতে থাকে। নিলয়কে দৌড়াতে দেখে সিয়াম, মামুন আর অর্ক নিলয়ের সাথে দৌড়ায়। কয়েকটা গলি পার হয়ে নিলয় দাঁড়ায়। অর্ক প্রশ্ন করে, তুমি দাঁড়ালে কেন? চলো বাইকা যাই। রকস্টার কখনো পালাই না। রকস্টারকে দেখে সবাই পালাই। আমি পালালে আমার কথা কেউ মনে রাখবে না, কেউ আমাকে ভয় পাবে না। তোরা যা, আমি ওখানেই যাচ্ছি। এরপর নিলয় দৌড়ে সেখানে আসে আর সাথে সাথেই পুলিশগুলো ওকে ধরে নিয়ে চলে যায়। থানায় নিয়ে নিলয়কে অনেক মারে। নিলয় চুপচাপ মার খায়। বেশ কিছুক্ষণ পর এমপি মানিকের লোকজন এসে নিলয়কে ছাড়িয়ে নিয়ে যায়। আবির বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের সোফাতে বসে সবাই নেহার বাবার ইন্টারভিউ শুনছে। সবার মনে প্রশ্ন একটাই, কে এই নিলয়? তাকে নিয়ে পুরো দেশ কেন মেতে আছে? কিন্তু কেউ কোনো উত্তর খুঁজে পায় না। আবির ওর রুমের দিকে যাবে, তখনই হৃদয় ডাক দেয়,
এইদিকে আয়। আবির, আবির, তোর আসতে এত দেরি হলো কেন? জানিস না তুই আসার পর বাড়ির কোনো কাজের লোককে আমি নিজের জন্য ডাকি না? নেহা কথাটা বলে আবিরের কালে চড় বসিয়ে দিল। আবির নিচের দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোর মতো চরিত্রহীন এক মানুষকে বাড়িতে থাকতে দিয়েছি কেন বলতো? কালকে আমাকে ভালোবাসি বললি, আজকে ভার্সিটিতে সবার সামনে একটা মেয়েকে তুই কই ছিলি এতক্ষণ? রিক্সা করে আসছিলাম, দেরি হয়েছে। সামনে থেকে যা, তাড়াতাড়ি চা করে আন সবার জন্য। আবির নিজের রুমে গেল। ব্যাগ রেখে আবির রান্নাঘরে যায়। পরীকে সে খুঁজলো কিন্তু তাকে কোথাও পেল না। তাহলে কি পরী আসবে না? পরীর বড় বোন মিষ্টিকে নিয়ে আবির চিন্তা করে। মিষ্টি হলো এই শহরে রাতের পরী, যেখানে কিছু ভদ্র চেহারার মানুষগুলো তাদের চাহিদা মেটানোর জন্য মিষ্টি নামের হাজারটা মেয়েকে রাতভর ইচ্ছে মতো ব্যবহার করে। তবে পরী এখন অনেক ছোট, সে এসব কিছুই বোঝে না। সে তার আপার মনে জমে থাকা কষ্টগুলো অনুভব করতে পারে না। তবুও বাচ্চা মেয়েটা তার পরিবারকে সাহায্য করে। আবির ভাবতে ভাবতে চা তৈরি করে ফেলে। নেহাদের সামনে নিয়ে আসে ও হৃদয় আবিরের থেকে চা নেয়। চায়ে একটা চুমুক দিয়েই হৃদয় আবিরের গায়ে গরম চা ঢেলে দিল। আবির রাগী দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকালো। বাকিরা সবাই আবিরের দিকে তাকায়। হৃদয় বলে, শালা, এটা চা না অন্য কিছু, তাই এত চিনি কেন দিয়েছিস? হারামি, আর একটা ভুল করবি তোকে গরম পানিতে চুবিয়ে মারবো। আপনি শুধু শুধু এমন করছেন। চা ঠিক আছে। ওই, আবার কথা বলছিস? কুত্তার বাচ্চা, সামনে থেকে যা। আমাকে গালি দিবেন না। কি করবি তুই? বল, কি করবি? হৃদয় চুপ থাক। আবির, তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আবির আর কোনো কথা বলে না। সে দূরে দাঁড়িয়ে টিভির দিকে তাকায়। টিভিতে এখনো নিলয়কে নিয়ে আদনান সাহেব ইন্টারভিউ করছে। আদনান সাহেব বললেন, নিলয় এমপি সাহেবের কাছে আসে, সারা গায়ে মারের চিহ্ন আর রক্তাক্তে ছড়াছড়ি। নিলয়কে দেখে মানিক বলে, তুই কেন পালিয়ে আসলি না? সবাই তো পালিয়ে চলে এসেছিল। আমি পালালে আপনি আমাকে দ্বিতীয়বার ডাকতেন না। আমি ভেগে আসলে আপনার মতো লোক আমাকে একবারই মনে রাখবে, কিন্তু আমি পুলিশে ধরা পড়লে এলাকার লোক সবাই বলবে নিলয় জেল থেকে ফিরেছে। হি ইজ ডেঞ্জারাস। কি বাত হে, তোর অ্যাটিটিউড ভালো লেগেছে। বল তোর কি চাই? তুই যা চাইবি তাই পাবি। ভাই খুশি তোর উপর। কি রে, বল না কি চাই তোর, তাড়াতাড়ি বল। মুঝে পুরাই দুনিয়া চাহিয়ে, পুরি দুনিয়া। আদনান সাহেব থেমে যায়। উনি আর ইন্টারভিউ দেয় না। ক্রাইম ব্রাঞ্চের লোকেরা আদনান সাহেবকে পুরো ঘটনা বলার জন্য অনুরোধ করে, কিন্তু তিনি এখন আর কিছু বলতে চান না। আদনান সাহেব ইন্টারভিউ রুম থেকে বের হয়ে চলে এলেন। নেহারাও টিভি বন্ধ করে দিল। আবির ওর রুমে চলে যাবে এমন সময় নেহার ছোট চাচু কামাল সাহেবকে আসতে দেখলেন। উনি কার সাথে যেন কথা বলছে ফোনে। নিলয় এখন শহরে এসেছে আর ওর একটা টার্গেট, এখানে থাকা যত পাওয়ারফুল লোক আছে তাদেরকে মেরে ক্ষমতা নিয়ে সে নিজেকে পাওয়ারফুল করতে চায়। আমাদের তাকে আটকাতে হবে। সন্দেহভাজন কিছু চোখে পড়লেই অ্যাকশন শুরু করবেন। আর আমার ডিপার্টমেন্টের একজন ইন্টেলিজেন্ট অফিসারকে নিলয়ের ব্যাপারে খোঁজ নিতে বলেছি। নিলয়কে যেমন এই শহরে কেউ চেনে না, আবার আমার অফিসারও এই শহরে, এমনকি সে যে অফিসার তার পরিবারও জানে না। সে আমাদের টিম লিড। এখন কেবল নিলয়কে দেখার পালা। নেহা ছোট্ট চাচু ফোন রেখে দিল। নেহারা ওর চাচুর কাছে আসলো। নেহা প্রশ্ন করলো, চাচু, বুঝলাম না তোমরা কেন নিলয়ের পেছনে পড়ে আছো? কি আছে ওর মাঝে? তোরা চিনিস না নিলয় আসলে কে? একজন হিংস্র মানব। কথা কম বলে, রাগ কম দেখায়, কিন্তু তার থেকেও বেশি মানুষ মারে। আর মানুষ মারার সময় কথা বলার সুযোগ দেয় না। খুব হিংস্রভাবে মারে সবাইকে। যেখানে মানুষ ক্ষমতায় বড়ই করে সেখানেই নিলয় আসে। তবে একটা দিক ভালো লাগে ওর, সে কখনোই ওর ক্ষমতায় অপব্যবহার করেনি। নিলয় বেশ ইন্টারেস্টিং ব্যক্তি, তো দেখা করতে হয়। এই ভুল করিস না নেহা, নিলয় কিন্তু ডেঞ্জারাস। চুপ থাকতো। এই আবির, আজকে পড়ে আসেনি, তুই সারা ফ্লোরের ময়লাগুলো মুছে ফেল এখনই। ময়লা আমার পছন্দ হয় না, কিন্তু নিলয়কে পাবো কোথায়? কোনো ক্লুও নেই আমার কাছে। তোরা ভেবে বলতো নিলয়কে পাওয়ার কোনো ক্লু পাওয়া যাবে নাকি? সবাই চুপচাপ হয়ে বসে আছে, ভাবতে থাকে কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা। আবির ভেজানো কাপড় নিয়ে ফ্লোর মুছতে ব্যস্ত। নেহার ছোট চাচু কামাল সাহেব যখন কিছু না পেয়ে চলে যাবে এমন সময় আবির বলে, নিলয় হলো একজন হিংস্র মানব। সে শুরুতে কোনো পাওয়ারফুল লোককে মারে না। সে প্রথমে শহরের কোনো বড় গ্যাং থাকলে সেখানে যে গ্যাংয়ের থেকে তার ক্ষমতা না হয় তাকে নিলয়ের দলে নেবে, এরপর সে এগিয়ে যাবে।
আপনাদের খোঁজা দরকার শহরে বড় আন্ডারওয়ার্ল্ডের নেতাকে, তাহলে নিলয়কে পাবেন। ইয়েস, কে বললো এটা? কামাল সাহেব পিছনে ঘুরে তাকায়, আবিরকে ফ্লোর মুছতে দেখে আবিরকে ডাক দেয়। তুমি বললে কথাটা গ্রেট। বিষয়টা কেন যে মাথায় আসেনি? তুমি এত কিছু জানো কি করে? নেহা ম্যাম, মোছা শেষ, রুমে গেলাম, কোনো কাজ থাকলে ডাক দিবেন। আবির কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে আসে। দরজা আটকে একা একাই কিছুটা সময় নীরব শব্দ করে হাসলো। সে হাসিতে শব্দ না হলেও এক অচেনা রহস্য রয়েছে। আবির বিছানায় বসে আছে। নেহা ডাক দেয় আবিরকে। আবির দৌড়ে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা রাগী গলায় বলল, নে কাপড়গুলো কেচে দে। আমার গুলোও দে। তাহলে আমারটা কেন বাদ থাকবে? আবির নেহার কাপড়গুলো নিয়ে চলে যাবে, সে সময় হৃদয় ডাক দেয়, আমাদের গুলোকে নিয়ে যাবে। আমি নেহা ম্যামের জন্য এখানে এসেছি, আপনাদের জন্য না। শালা তোকে। হৃদয় এসে আবিরের গায়ে লাথি দেয় একটা। আবির চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিল। প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, না হলে কি? না হলে ভালো ব্যবহার পাবেন না। আবির চলে যায়। বিকেল হয়, নেহার আব্বু বাড়িতে আসছে। ওনাকে অনেক ক্লান্ত লাগছে। আবির যে চা দিয়ে চলে আসবে, তখনই আদনান সাহেব ডাক দেয় আবিরকে। এই ছেলে শোনো। জি স্যার। আমার যে এখন চায়ের প্রয়োজন তুমি কিভাবে জানো? এমনিতেই। আচ্ছা যাও। স্যার, নিলয়কে নিয়ে তো ভাববেন না, সে তার মতো আছে, তার মতো থাকতে দিন। মিজান আর মানিকের কাছ থেকে সে একসময় সেখানকার ক্ষমতা লাভ করে ক্ষমতা দখলের লড়াইয়ে কেউ কি চাই সে ছাড়া অন্য কেউ ক্ষমতাতে থাকুক? তাই নিলয়কে নতুন একটা গ্যাং তুলে নিয়ে যায় সেদিন। কিন্তু বুঝতেই পারছেন, জঙ্গলের রাজা সিংহ সিংহই হয়। অসুস্থ সিংহের শিকার করার ক্ষমতা না থাকলেও গর্জনে কিন্তু তাকে সব প্রাণী ভয় পায়, এমনটাই হয়েছিল। তাই বলছি, নিলয়কে নিলয়ের মতো থাকতে দিন, সে তার মতো করে কাজ করবে। আদনান সাহেব হাঁক হয়ে শুনতে থাকে আবিরের কথা। আবির ওদের বাড়ির কাজের ছেলে, ভাবতেই পারছে না। কথা বলার ধরন আর অ্যাটিটিউডটা একদমই আলাদা। আবিরকে ডাক দেয় আদনান সাহেব। তুমি এত কিছু জানো কিভাবে? কে তুমি? আপনার বই একটু পড়েছিলাম চুরি করে। আর তাছাড়া আপনার মুখে নিলয়ের গল্প শুনে অনেকটাই নিলয়ের প্রতি ধারণা এসেছে। আর নিলয় ছোটবেলাতে সেখানে থাকতো, সেখানে আমরাও থাকতাম, কিন্তু মাসখানেক পর আমরা চলে আসি। আর জানি না নিলয় কোথায় থাকে। আবির আর কিছু বলল না, সেখান থেকে চলে আসে নিজের রুমে। আদনান সাহেব আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এখনো অবাক হচ্ছেন তিনি আবিরের এমন কথা শুনে। আদনান সাহেব আরো অবাক হয়, কারণ নিলয়কে নিয়ে তিনি যে বইটা লিখেছিলেন সেটা পুরোটাই ইংলিশে লেখা। তাহলে কি আমি শিক্ষিত কাজের লোক? ধুর, না না, আমারই হয়তো ধারণা ভুল। নেহাকে জিজ্ঞাসা করতে হবে আবিরকে সে কোথায় পেয়েছে। আদনান সাহেব সোফায় বসে কথাগুলো ভাবছিল। আবির বাইরে আসে। বাড়ির মধ্যে বিশাল একটি কদম ফুলের গাছ। সেই গাছের চারপাশে সিমেন্ট বালি দিয়ে গোল চত্বর বানানো। আবির সেখানে যেয়ে বসে। কিছু সময় বসে থাকার পর সে ওপরের দিকে তাকায়। নেহা কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবির আর চোখে নেহার দিকে তাকাচ্ছে। তারপর আবির নেহার দিকে তাকিয়ে মনে মনে বলে, রাজ্য দখলে নিতে গেলে দুইটা পথ সামনে আসে, হয় যুদ্ধ করে জিত, না হয় গেম খেলে রাজ্য দখল করো। আর সেই গেমার নাম মাস্টার মাইন্ড। আবির ভিতরে চলে আসে। রান্নাঘরের দিকে যায় ও রান্নাঘরে ঢুকতেই দেখে পরি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। পরির সাথে আবিরের প্রায় কয়েকদিনের পরিচয়, অনেকটাই খাতির জমে গেছে। হয়তো এ বাড়িতে কাজের লোকেদের সাথে মেশেই না কেউ। আবির পরি ছাড়াও আরো কয়েকজন কাজের লোক আছে। আবির পরিকে দেখে জিজ্ঞাসা করলো, তুই সারাদিন কেন আসিসনি? তোকে খুঁজছিলাম আমি। আপাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। ডাক্তার কইলো আপাকে নাকি অনেকগুলো ছেলে মিলে কি করছে। আমারে ডাক্তার এইটা কয় নাই। আপা বিছানায় শুইয়া আছে। বাড়ির সব কাম আমি করতেছিলাম, হ্যাঁ লাইগা আইতে পারিনি। আমারে কেউ এ বাড়িতে কিছু কয় না, খালি হৃদয় স্যার আমার সুযোগ পাইলে অনেক বাজে কথা বইলা দেয়। আমারে নিয়া সে অনেক কথা কয়, ইচ্ছে করে হৃদয় স্যারকে মাইরা ফেলি। আবির পরির দিকে তাকায়। আবির নিজের হাত মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের পায়ে মারতে থাকে। আগে সে এমন করতো না, কিন্তু আজকাল সে এটাই বেশি করে। অনেক বেশি রেগে গেলে সে এমন করে, রাগটা কমানোর চেষ্টা করে। তোর আপার সাথে আমার দেখা করাবি? আপার লগে আমি নিজেই তো ঠিক মতো কথা কইতে পারি না। আপা বাড়িতে থাকে না, মায়ের ওষুধের লইগা নাকি কাম করতে বের হইয়া যায়। আমিও তো মায়ের লইগা কাম করতে চইলা যাই। যখন তোর আপার সাথে কথা হবে আমার কথা বলিস। আর শোন,
হৃদয়কে মারতে পারবি? আমি তো ছোট মানুষ, কেমনে পারবো? হা হা হা, সময় হোক, ঠিকই মারতে পারবি। ভাইয়া, আপাকে অনেক ভালোবাসি, আমার আপার কিছু হইব না তো? না, হবে না। আর হৃদয়ের থেকে একটু দূরে থাকবি, ওকে তো পরে দেখবো। ঠিক আছে ভাইয়া, আপাকেও হৃদয়ের কথা কইছিলাম, আপা বারণ করছিল কাম না করতে, কিন্তু মা আমারে পাঠাইয়া দেয়, আপার টাকা নেয় না, তাই আপা আর কিছু বলেনি। আবির রান্নাঘরে থেকে বের হয়। নেহা ও রুমে বসে আছে, নিলয়ের কথা ভাবছে। কে এই নিলয়? কেন তাকে নিয়ে এত তোলপাড় হচ্ছে? কে ও? বিরাট ডন? তাহলে তো একটু দেখা করতেই হয়, কিন্তু তাকে পাবো কোথায়? আবিরের কথা মতো কি আন্ডারওয়ার্ল্ডে খোঁজ নিব? না না, আবু জানতে পারলে পিটাবে। আচ্ছা, আমি কেন নিলয়ের উপর ইন্টারেস্ট দেখাচ্ছি? সে তো অনেক ভয়ঙ্কর। থুর। নেহা মনে মনে কথাগুলো ভাবছিল। সে বই হাতে কথাগুলো ভাবতে ভাবতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। নিচে আবিরকে বসে থাকতে দেখে আবিরের দিকে এক পলক তাকিয়ে সে মনে মনে বলে, আচ্ছা, আবির ছেলেটা এমন কেন? কত অপমান করে সবাই, অথচ সে কাউকে কিছুই বলে না। সে কি এমনই, নাকি এমন করে থাকে? কিন্তু বেয়াদব একটু, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। তবে আমি তো কখনো আমার দিকে ঠিকমতো তাকিয়েও থেকে কথা বলতে দেখিনি, কি জানি। নেহা নিজের রুমে যায়, আর কিছু ভাবে না ও। আবিরও তার রুমে এসে বসে আছে। ব্যাগ থেকে আদনান সাহেবের লেখা দ্য কিং অফ ইউনিভার্স বইটি পড়তে থাকে। এটাতে নিলয়কে নিয়ে লেখা হয়েছিল। আবির বইটি ম্যানেজ করে রাখে, যা এক সেকেন্ড কপি সম্পর্কে কেউ জানে না। নেহা ওর বাবার রুমে যায়। ওর বাবা সিগারেট জ্বালিয়ে জানালার কাছে দাঁড়িয়ে হাতে ধরে রেখেছে। নেহাকে আসতে দেখে জানালা খুলে সিগারেট ফেলে দিল। কিছু বলবি? বাবা, নিলয়কে লেখা বইটি আমাকে দিবা, আমি একটু পড়বো। আচ্ছা, পড়া শেষ হলে আমাকে দিয়ে যাস, তবে কেবল একবারই নিতে পারবি তুই, এরপর আর না। আচ্ছা। আদনান সাহেব নেহাকে বইটি দেয়। তিনি আবারও জানালার কাছে যেয়ে দাঁড়ালো। উনি অনেক কিছু চিন্তা করছে। আবিরের কথাটা সন্ধ্যা থেকে ভাবছে আদনান সাহেব। আবিরের যুক্তিটা ঠিক মানানসই মনে হচ্ছে না। নেহা শোন। বলো আব্বু। আবির কে? আসলে বাবা, আবির হলো গ্রামের একটি ছেলে, পড়াশোনা মোটামুটি জানে। আমি ওর সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করি, ওকে হসপিটালে নিয়ে যাই। সরি বলি, কিন্তু সে মানতে রাজি হয় না। আবার সে পড়াশোনা করতে এসেছে ঢাকায়, কিন্তু ওর মতো ছেলেকে কে থাকতে দেবে? তাই আমি সাথে করে নিয়ে এসেছি, কাজও দিয়েছি। চিন্তা নেই, বেতন পাবে সে। কেন বলো তো? না, এমনি ওর কথা বলার ধারণটা বেশ চমকপ্রদ। আসলেই আজকে ছোট চাচুকে নিলয়ের ব্যাপারে বলল। নিলয়কে প্রথমে পাওয়া যাবে আন্ডারওয়ার্ল্ড ডনদের কাছে। বিষয়টা যুক্তি দিয়েও বোঝায়। কেন, তোমার কি কিছু বলেছে? না, আসলে তেমন কিছু না। আমার বই তো মাত্র 100 কপি করা হয়েছিল। পরে বইটি পাবলিশ হওয়ার আগে আমি 2টো বই নিজের কাছে রেখেছিলাম, অফিসেই ছিল। একটা নিজের জন্য আর একটা নিলয়কে ডেডিকেট করে রেখেছিলাম। কিন্তু পাবলিশ হওয়ার আগে লেখাগুলোর ধরন সবাই অন্যভাবে নিয়ে বইগুলো জ্বালিয়ে দেয়। আমার কাছে প্রধান কপিটা আছে, কিন্তু আমি পাবলিশ করতে পারবো না, কারো তো পড়ার কথা না। তাহলে আবির বলল যে সে নাকি পড়েছিল বই। মানে বইটা ইংরেজিতে লেখা না? তাহলে চিন্তা নেই, আবির বইটি কখনো পড়েনি, সে ইংরেজিই বোঝে না। আর ওকে নিয়ে এত ভাবছো কেন? বাদ দাও তো। নেহার কথা শুনে আদনান সাহেব আর কিছু বলল না। নেহা বইটা হাতে নিয়ে নিজের রুমে চলে আসে। আদনান সাহেব নিলয়ের কথা ভাবছে, আবির নিলয়ের গল্প পড়ছে। নেহাও নিজের রুমে বসে নিলয়কে নিয়ে লেখা বইটি পড়ছে। পুরো দেশ নিলয়কে খোঁজার চেষ্টা করছে। আদনান সাহেবের বইয়ে লেখা, একটা শহরে 2টো গ্যাং আছে, একটা ছোট আর একটা বড়। নিলয় ছোট গ্যাংদের সাথে প্রথমে মিশে, সে গ্যাং এর হয়ে বাকি ছোট গ্যাংদের ধ্বংস করে। নিলয় যে গ্যাং এর সাথে কাজ করে সেই গ্যাং একসময় বড় পর্যায়ে নিয়ে যেত। এর জন্য ছোট গ্যাং এর লোকেরা নিলয়কে চাইতো মারতে, আর বড় গ্যাং এর লোকেরা চাইতো নিলয়কে নিজেদের দলে রাখতে। ঢাকার শেষ প্রান্তে ব্রিটিশ শাসনের মতো একটি কোম্পানি নির্মাণ করা হয়, কারণ সে জায়গাতে কয়লা আর তেলের খনি পাওয়া গিয়েছিল একসাথে। ব্যাপারটা কাকতালীয় হলেও এটাই সত্যি। আর সেইটা দখল করে দেশের ক্ষমতা সম্পন্ন 5 জন ব্যক্তি। প্রথমে আন্ডারওয়ার্ল্ড ডন ছিল সেই 5 জন। পরে কোম্পানি চালিয়ে কেউ দেশের প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ বিচার বিভাগীয়
এভাবে পদে ভাগ হয়ে যায় আর সাথে বাড়াতে থাকে নিজেদের লোক। কোম্পানির নাম ছিল হার্থ মানি, মানে টাকা উত্তোলন। হার্থ মানি কোম্পানির একটাই কাজ, কয়লা আর তেল সংগ্রহ করে বাইরের দেশে পাঠিয়ে টাকা উপার্জন করা। কিন্তু ওরা দিনকে দিন টাকার লোভে পড়তে থাকে, তাই পুরো দেশের গরিব মানুষদের ধরে নিয়ে সেই কোম্পানিতে কাজে লাগিয়ে দিত। ঠিকমতো না খাইয়ে তাদের 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করাতো। কেউ কাজ না করলে তাকে শিকল দিয়ে বেঁধে চাকু দিয়ে পিটিয়ে মারা হতো। কেউ প্রতিবাদ করলে কোম্পানির বিশাল জায়গাতে একটি হিংস্র প্রাণী রাখা ছিল, সেই প্রাণীর সামনে খাবার হিসেবে তাকে ফেলে দিয়ে আসতো। ভয় আর কেউ কথা বলেনি। তবে মোস্ট ইম্পর্টেন্টলি সেই 5 জন কোম্পানির মালিকের মধ্যে 4 জনের নাম পাওয়া যায়, বাকি একজন এখনো রহস্যময়ের মধ্যে। কে সেই বাকি একজন? আর সেই হলো প্রধান। বাকি 4 জন হলেন রাফাত দেশের বিচার বিভাগীয় দায়িত্বে, রাকিব আন্ডারওয়ার্ল্ড বিভাগের ডন, সাকিব রাষ্ট্রপতি, আশরাফ প্রধানমন্ত্রী। বাকি একজন কি করে না করে, নাম কি সেটা জানা যায়নি। তিনি কোম্পানির দেখাশোনা করেন ওপরে বসেই। বাকি 5 জন কেবল অল্প পার্টনারশিপ বহন করে। তবে 5 জনই আন্ডারওয়ার্ল্ড জগতের মাথা। পুরো দেশের যত ছোট বড় গ্যাং আছে সবটার দায়িত্বে এরা 5 জন। আর তাদের কাছে হার্থ মানি কোম্পানি তো আছেই। নেহা বইটা রেখে দেয়, তার পড়তে ইচ্ছে করছে না, কেমন যেন ভয় করছে ওর। 7 বছর আগে একটা কোম্পানি হয়েছিল আর সেটা এখনো বহাল আছে, তবে আগের থেকে কোম্পানির ধরন পাল্টে গেছে। শোনা যায় আগে যে 5 জন মালিক ছিল তারা আবার নাকি এটা আগের মতো করে নিতে চাই। এটাও শোনা যায় যে ওই 5 জন পুরনো মালিকদের মধ্যে ঝামেলা হয়। কি নিয়ে হয় সেটা জানা যায়নি, হয়তো এটা আদনান সাহেবের বইয়ের মধ্যে পাওয়া যাবে। বইটি লিখতে ওনার 1 বছর সময় লেগেছিল। সকালে ঘুম ভাঙে আবিরের। বইটি আবিরের বুকের ওপর রাখা আছে। তাড়াতাড়ি করে বইটি ব্যাগে ঢুকিয়ে নিল। রান্নাঘরে দৌড়ে চলে যায়। পরীকে দেখা যাচ্ছে না। আবির সবার জন্য চা করে নিয়ে সকালের খাবারের টেবিলে রাখে। শফিক, রফিক, আদনান আর ছোট চাচু কামাল সাহেব বসে আছে। আবির সবাইকে চা করে দেয়। শফিক সাহেব আবিরের এমন কাজে বেশ খুশি, কারণ আবিরের কাজের কথা বলা লাগে না। আবির সবটা দেখেই কাজ করে। আদনান ভাই, আজকে তোর আবার প্রেস কনফারেন্স আছে তাই না? সাবধানে থাকিস। নিলয়কে নিয়ে তোর লেখা আজকে সবাই শুনতে চাচ্ছে, অথচ এর আগে যখন প্রকাশ করেছিলে তখন সবটা জ্বালিয়ে দেওয়া হয়। প্রতিদিন যেতে হবে অফিসে, আর টিভিতে দেখানো হবে আমাকে নিলয়ের গল্প বলার জন্য। তোমার নিলয়কে খুঁজে বের করবই, তুমি দেখে নিও। খুঁজে পেলেও লাভ নেই। নিলয়কে লিড করে অনেকগুলো ডন, কারণ তারা নিলয়কে ওদের প্রয়োজনে ব্যবহার করে ঠিকই, কিন্তু নিলয় পরে ওদেরকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেয়। তাই যতক্ষণ ওর মাথার উপর বড় ডনেরা থাকবে তাকে ধরা সহজ হবে না, আর তাকে ধরতে গেলে সে সহজে ধরা দেবে না। ভাই তুমি জানো না, আমার ডিপার্টমেন্টের একটা অফিসার আছে, সেও তোমার নিলয়ের মতো রহস্য, তাকে নিয়ে কাজ হবে। আমি নিজেই তাকে ঠিক মতো চিনি না, কেবল তার সাথে আমার ফোনে কথা হয়। আর কেউ কোনো কথা বলল না। সবাই খাবার শেষ করে চলে গেল। আবির নিজের রুমে এসে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আবির বাড়ি থেকে বের হয়। নেহা, মিথিলা, হৃদয় একটা গাড়িতে ওঠে। আবির পাশ কেটে চলে যাবে, হৃদয় ডাক দেয়, এই আবির, গাড়িতে যাবি নাকি? হারামি, কখনো এমন গাড়ি চোখে দেখেছিস? তুই তো আমার বাড়ির গাড়িতে ড্রাইভার হওয়ার যোগ্যতাও রাখিস না। আহারে বেচারা, যাও বাবু, তোমাকে খেলনা গাড়ি কিনে দেওয়া হবে। আবির কিছু বলল না। রিক্সা ঠিক করে সে ভার্সিটির দিকে এগোলো। ভার্সিটির কাছাকাছি আসতেই ওর চোখ আটকে যায় রাস্তার একপাশে বসে থাকা পিচ্চি মেয়ে পরীর দিকে তাকিয়ে। তাড়াতাড়ি করে রিক্সা থেকে নামে, দৌড়ে পরীর কাছে যায় ও। পরি, তুই এখানে বসে আছিস কেন? আবিরকে দেখে পরি কান্না করে দিল। আবির ওকে একটা দোকানের মধ্যে নিয়ে যায়। বোঝাই যাচ্ছে পরি কিছু খায়নি। কি দি, কথা বলিস না কেন? বল, কি হয়েছে? এখানে কেন তুই? আর কাঁদছিস কেন? ভাইয়া, ওরা আমার আপুকে জোর করে তুলে নিয়ে যায়, পাশের হাসপাতালে ভর্তি কইরা দিছে ওরা। মাঝরাতে ওরা আয়সা বলতে থাকে আপুরে, এই মাইয়া চল, টাকা নিয়েছিস, আমাদের সাথে দেখা করিস না কেন? দেখুন, আজকে শরীর ভালো না, অন্যদিন যাব। তোর শরীর ভালো থাকবে কেমনে? সারাটা অন্য ছেলের লাগে ইটিস পিটিস করলে তো ভালো থাকবে, এত কিছু জানি না, চল। দেখুন, এটা আমার বাড়ি, আর ঘরে আমার ছোট বোন আছে, গালি দেবেন না। খানদের আবার বাড়ি? তোর বোনেরও এ লাইনে নিয়ে আয়, মেলা টাকা পাবি।
আমার বোনকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। এত ফুটেনি না, চল আমাদের সাথে। এরপর আমার আপাকে ওরা তিনজন তুইলা নিয়ে চলে যায়। বাড়িতে একটা ফোন আসে, সকালে হাসপাতাল থেকে ফোন আসে। কই মিষ্টি আপা এখানে হাসপাতালের সামনেই পইরা ছিল, আমরা এসে ভর্তি করাই দিছি, টাকা নিয়ে চলে আসেন। আমি আপারে একলা দেখতে যাই। আপারে যাইয়া দেখি হাতে পায়ে ছোট ছোট ব্যান্ডেজ করা, গলায় কালো দাগ, মুখে কামড়ের দাগ, সারা গা নখের আঁচড় করা। কইছে টাকা না দিলে আপারে দেখতেও দিবে না। আমার আপারে আমি বাড়িতে আনমু। ভাইয়া আমার আপারে আয়না দেন। আবির কিছুই বলল না, চুপচাপ টেবিলের ওপর হাত দিয়ে এক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে আছে। পরীকে বলল, কিছু খেয়েছিস? না। আচ্ছা তুই খাবার খেয়ে বাসায় যা, তোর আপা বাড়িতে চলে যাবে। কিভাবে? ওরা তো অনেক টাকা নিব, আপনি এত টাকা কই পাবেন? আর আমার আপারে যারা তুইলা নিয়ে গেছিল তাদের কি হইব? তাদেরকে তুই চিনিস? মুখ মনে আছে কেমন দেখতে? হ আছে, আর তাদেরকে চিনি আমি। এলাকার চেয়ারম্যানদের ছেলেপুলেরা আর বড়লোক বাপের ছেলেরা। শফিক স্যারের সাথে থাকে ওদের বাপেরা। নাম জানিস ওদের? হ জানি, শাওন, শিপন আর ফয়সাল। ওরা প্রতিদিন রাতে আইসা আপারে এর আগে নিয়ে যাইতো। আপা যেতে চাইতো না, তবুও জোর কইরা নিয়ে যাইতো। আচ্ছা বাড়িতে যা, ওদের নামে পরে থানায় কেস করব। আমি আর তুই যে, তোর আপা বাসায় চলে যাবে, টেনশন নিস না। আইসা। আবির রেস্টুরেন্ট থেকে বের হয়, ভার্সিটির দিকে এগিয়ে যেতে থাকে। গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবে দেখে জিসানেরা আজকে কোন এক মেয়েকে টিজ করতে থাকে। তারপর আবির রেস্টুরেন্ট থেকে বের হয়, ভার্সিটির দিকে এগিয়ে যেতে থাকে। গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবে দেখে জিসানেরা আজকে কোন এক মেয়েকে টিজ করতে থাকে। তারপর আবির জিসানদের দিকে তাকায়। জিসান একটা মেয়েকে টিজ করছে। জিসানের সাথে তমাল আর মামুনা আছে, সাথে পিছনে কয়েকজন সিনিয়র ভাইয়েরাও আছে। আবির সেদিকে এক পলক তাকিয়ে নিজের মতো করে হেঁটে যাচ্ছে ক্লাসের দিকে। ঠিক সে সময় তমাল ডাক দেয়, এই ককপিট, এ আবির মিয়া এদিকে আয়। আবির দাঁড়ায় না, আবির ওর মতো হেঁটে যাচ্ছে। জিসান ডাক দেয় এবার, ওই নেহার চামচা, এদিকে আয়। আবির ওদের সামনে এসে দাঁড়ালো, চোখ নিচের দিকে করে সে দাঁড়ায়। পাশে থাকা মেয়েটাকে জিসান বলল, এই মালটাকে চিনিস? না ভাইয়া। ওর নাম আবির, ওর গালে চুমু দে। সরি ভাইয়া। কি বললি তুই? ওই আবির, মেয়েটার ঠোঁটে চুমু দে। আমি কেন আপনাদের কথা শুনবো? কি বললি তুই? ওই কি বললি? এ মেয়ে যা, দৌড়ে চলে যা এখান থেকে। জিসান আবিরের গালে একটা চড় বসিয়ে দেয়। সিনিয়রেরাও চুপচাপ জিসান